49তম বিসিএস বোটানি অংশের 8 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মাহবুবুর রশিদ, 41st বিসিএস বোটানি, জালকাঠি সরকারি মহিলা কলেজ। আমাদের প্রথম পার্টটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের ভৌত গঠন। তো প্রথমত আমাদের জানতে হবে ক্রোমোজোম কি, না হলে আমরা ভৌত গঠন কি পড়বো। ক্রোমোজোম শব্দটা আসছে দুইটা শব্দ থেকে, ক্রোমো এবং সোম। সোম মানে হচ্ছে দেহ, আমরা জানি যেমন সোমাটিক সেল, দেহ কোষ। সোম মানে হচ্ছে দেহ, আর ক্রোমো মানে হচ্ছে রং, রঞ্জক। তার মানে ক্রোমোজোম অর্থ কি হলো? ক্রোমোজোম অর্থ হচ্ছে রং ধারণকারী দেহ। মানে এটা এমন একটা অঙ্গাণু যে কি করতে পারে, রং ধারণ করতে পারে। বিশেষ কিছু রং দিয়ে রঞ্জিত করলে সে তার রংটা ধরে রাখতে পারে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছেন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি করতে পারে, রং ধরে রাখতে পারে। তো এরকম হচ্ছে ক্রোমোজোমের কাজ হচ্ছে কি, রং ধারণ করতে পারে। কারণ ক্রোমোজোমের সংখ্যা হিসাবে অনেক বড় আকারে বলা যায়, ছোট আকারে বলা যায়। একদম ছোট করে বললে আমরা বলতে পারি জীবনের ভৌত ভিত্তি। আমাদের জীবনের ভৌত ভিত্তি হচ্ছে কি, ক্রোমোজোম। আবার রাসায়নিক ভিত্তি বলা হয় ডিএনএ কে। আসলে ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে। আর ক্রোমোজোমটা থাকে কোথায়? একটা কোষের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে এরকম সুতার মতো পেঁচানো অনেকগুলো বস্তু থাকে, আর একটা নিউক্লিওলাস থাকে। এই সুতার মতো পেঁচানো বস্তুগুলো একটা কোষ যখন ইন্টারফেজ পর্যায়ে থাকে, মানে সে কোনো ধরনের বিভাজনের পর্যায়ে ঢুকে নাই, সে প্রোফেজ প্রোমেটাফেজ মানে মাইটোসিস কোষ বিভাজনে যাচ্ছে না, সে এখন কি আছে, বিরতি অবস্থায় আছে। এটাকে কিন্তু ইন্টারফেজ বলে। ইন্টার অর্থ মধ্যবর্তী না, মধ্যবর্তী। ইন্টারে পড়ে আমরা বলি, আসলে সে মধ্যবর্তী পর্যায়ে পড়ে, উচ্চশিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার মধ্যবর্তী। তো এখানেও ইন্টারফেজ মানে হচ্ছে কি, সেই বিভাজন হয়ে সৃষ্টি হয়েছে, এখন একটু বিরতি, আবার একটু পরে বিভাজন শুরু করবে। এই মাঝখানটা সময়টাকে বলে ইন্টারফেজ। এই পর্যায়ে কিন্তু এই সুতাগুলা পেঁচানো অবস্থায় থাকে, এদেরকে তখন বলা হয়, এখানে কিন্তু ওই টার্মটা আসবে না, কারণ এটা তার পূর্ববর্তী অবস্থা, যে নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়াসের মধ্যে আছে, এই কারণে এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার সুতা বা নিউক্লিয়ার তন্তু। যে নামে ডাকা হয় না কেন, মেইন টার্ম হচ্ছে বুঝা। নিউক্লিয়াস রিলেটেড, এই কারণে এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। আর নিউক্লিয়াসের উপরের ঝিল্লিটাকে কি বলে? নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। সে যাই হোক, এই ক্রোমোজোম গুলা, এই নিউক্লিয়ার রেটিকুলাম গুলা যখন কি হয়, মাইটোসিস পর্যায়ে, মাইটোসিসের মধ্যে ঢুকে, বিশেষ করে তৃতীয় পর্যায়ে গেলে, এই মেটাফেজ দশা, আমরা জানি মাইটোসিসের 5টা দশা আছে। যদিও এগুলো আসলে দশা না, কারণ মাইটোসিস একটা কি চলমান প্রক্রিয়া। এটা কি এই পর্যায়ে কি বিরতি নেয়, আবার কিছুক্ষণ পরে বিরতি নেয়, এমন না, চলমান প্রক্রিয়া। বোঝানোর সুবিধার্থে ওই পুরা ঘটনা থেকে 5টা সময়কে আলাদা করা হয়ে থাকে, মানে পুরা ইয়াটাকে। তো 1 নাম্বারটা হচ্ছে প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, তারপর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে কি মেটাফেজ। আমরা মেটা দিয়েই মনে রাখি, 9-10 এর বইতে বা এসএসসি লেভেলের বইতে এগুলা সবাই আমরা ব্যাখ্যা পড়ে আসছি, বা অনার্সে মাস্টার্সে, যে মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলা কি হয়, সবচেয়ে মোটা এবং খাটো হয়। এই মতে মেটাফেজ, মতে মোটা। তার মানে ক্রোমোজোমকে যদি দেখতে হয়, তাহলে কোন দশায় দেখতে হবে? মাইটোসিসের 3 নাম্বার পর্যায়ে মেটাফেজ দশায় ক্রোমোজোমকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। এখানে 2 থেকে 1600 দ্বারা বোঝাচ্ছি যে জীবের দেহে, মানে পৃথিবীর যত জীব আছে, জীবের দেহে সর্বনিম্ন 2 থেকে 1600 পর্যন্ত ক্রোমোজোম থাকতে পারে। কারণ মানব দেহে প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া। প্রতিটা কোষে বলতে প্রতিটা দেহ কোষে, আমরা কিন্তু ফ্যাস লাগাবো না, প্রতিটা দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া। কিন্তু জনন কোষে মানে গ্যামেটে বা শুক্রাণুতে ক্রোমোজোম কিন্তু 23 জোড়া না, 23টি। 23টি। আচ্ছা, তাহলে ক্রোমোজোম কাকে বলে যদি বলা হয়, ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোম বলা হয় হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত সূত্রাকার কিছু গঠন কাঠামো, যারা স্বপ্রজননে সক্ষম, যারা কি করতে পারে, স্বপ্রজননে সক্ষম, এবং যারা মিউটেশন, অভিব্যক্তি ইত্যাদিতে ভূমিকা পালন করে, তাকেই ক্রোমোজোম বলে। এখন এক এক বইতে এক এক রকম সংজ্ঞা লিখতে পারে, আপনার দরকার হচ্ছে আপনি জিনিসটা বোঝা এবং সেই অনুযায়ী লেখা। যে নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে অবস্থিত কিছু সূত্রাকার গঠন, যারা কি করে, স্বপ্রজননে সক্ষম। এবার কিছু বৈশিষ্ট্য লাগাই দেন, এদের কিছু কাজ লাগাই দেন, তাইলে হয়ে যাব স্বপ্রজননে সক্ষম, এবং কি করতে পারে, এরা মিউটেশন, প্রজনন ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে আমরা বলবো কি, ক্রোমোজোম। যদিও ক্রোমোজোম নিউক্লিয়াসের বাইরেও থাকতে পারে, নিউক্লিয়াসের বাইরেও থাকতে পারে, কিন্তু জেনারেলি নিউক্লিয়াসের মধ্যেই থাকে। দেহ কোষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম কিভাবে থাকে? পুরুষের দেহে, এটা হচ্ছে নারীর দেহ, এখানে মনে করেন 23 জোড়া, 1 2 3 4 এবার 23 জোড়া। 23 নাম্বার জোড়া পুরুষের ক্ষেত্রে একটা ছোট একটা বড় ধরা হয়, মানে একটা এক্স একটা ওয়াই।
কিন্তু নারীর ক্ষেত্রে ওই 23 জোড়া ঠিকই আছে, কিন্তু 23 নম্বর জোড়া সমান সমান এক্স, দুইটাই কি এক্স এক্স। তখন পুরুষ শুক্রাণু কিন্তু দুই প্রকার। হ্যাঁ, পুরুষের দেহ এ এক্স শুক্রাণু হবে অথবা ওয়াই শুক্রাণু হবে, যেটাকে এক্স গ্যামেট ওয়াই গ্যামেট নামে চিহ্নিত করা হয়। আর নারীর দেহে ডিম্বাণু কিন্তু সবগুলো একই রকম হবে, তাই না? এবার এই শুক্রাণুটা যদি নারীর দেহে গিয়ে প্রবেশ করে তাহলে কি হবে? এক্স এক্স হবে। এটা প্রবেশ করলে কি হবে? এক্স ওয়াই হবে। এক্স 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 ওয়াই সবাই বুঝি, কিন্তু এটা গভীর ভাবে বুঝি না আমরা। আর এই এক এইটা এটা 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 প্রবেশ করলে এক্স ওয়াই হবে আমরা জানি, আর এটা প্রবেশ করলে এক্স ওয়াই হবে। কোথায় একটু উল্টাপাল্টা লিখছি, এটা এক্স এক্স। হ্যাঁ, তার মানে হচ্ছে দুইটা এক্স এক্স দুইটা ওয়াই ওয়াই হয়। এই কারণে পৃথিবীতে নারী পুরুষের সংখ্যা মোটামুটি একটা ব্যালেন্স থাকে। তবে আমি এখানে যে কথা উল্লেখ করতে চাইছি সেটা হচ্ছে এই ক্রোমোজোম গুলাতে কিন্তু 23 জোড়া থাকে না, 23টা ক্রোমোজোম থাকে, যেটাকে হ্যাপ্লয়েড বলা হয়। এই 23টা মিলে আবার 46টা হয়ে যায়। যাক, আমরা আমাদের পড়াতে থাকি। আমাদের হচ্ছে এবার আমরা ক্রোমোজোমের গঠনে চলে যাব। ক্রোমোজোমের গঠন পড়তে হলে আমাদেরকে প্রথম, আমি এই সিরিয়ালে লিখছি, এক এক বইতে এক এক সিরিয়াল থাকে, আপনার দরকার হচ্ছে এগুলা জানা। তা আমি সবগুলা স্থানকে নিয়ে আসছি, কোন কোন বইতে 5-6টা দিয়ে শেষ করে দিয়েছে। সে যাই হোক, সবার আগে লিখছি আমরা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রাল দিয়ে মনে রাখবেন। সেন্ট্রালে যে মিয়ারটা থাকে, সেন্ট্রালের যে গঠনটা থাকে, এটাকে বলবো সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে অরঞ্জিত অঞ্চল, মানে এটাকে যদি রং দেওয়া হয় এটার উপরে বিশেষ রং, তাহলে কি করবে? পুরা অংশ রং ধারণ করবে, কিন্তু এই অংশটা রং করতে পারবে না, রং ধারণ করতে পারবে না। এটাকে বলা হয় রং অরঞ্জিত অঞ্চল, বা কোনো কোনো বইতে লেখা আছে সামান্য রং ধারণ করতে পারে। আর এটাকে বলা হয় হচ্ছে মুখ্য কুঞ্চন। কুঞ্চন মানে কি? কুঞ্চন মানে কুঞ্চিত হয়ে গেছে, মানে সংকুচিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এই দেখেন এই পুরাটার মধ্যে এই জায়গাটা কিন্তু সংকুচিত হয়ে গেছে। আর এটাই হচ্ছে বড় কুঞ্চন। এখানে একটা ছোট কুঞ্চন আসবে পরে। কুঞ্চন মানে কি? কুঞ্চন মানে কি? সংকোচন। তাহলে এই জায়গাটা যেহেতু বড় ধরনের, এখানে এটার নাম হচ্ছে মুখ্য কুঞ্চন। তার মানে সেন্ট্রোমিয়ারের মধ্যে কি থাকে? মুখ্য কুঞ্চন থাকে। আরো দুইটা তথ্য এখানে জানতে হবে, যে দুইটা ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চলে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। এখানে কিন্তু দুইটা ক্রোমাটিড এখানে কি হয়? দৃঢ়ভাবে সংযুক্ত অবস্থা আছে। এখানে দুইটা ক্রোমাটিড বলতে কিন্তু এই দুইটা না, এই দুইটা একটা ক্রোমাটিড, এই দুইটা একটা ক্রোমাটিড। তাহলে এই কোথায় যুক্ত আছে? তারা সেন্ট্রোমিয়ার অঞ্চলে দৃঢ়ভাবে সংযুক্ত আছে। এরপরে লিখছি আমরা, আচ্ছা, ক্রোমোজোমের প্রকারভেদ আছে। প্রকারভেদের মধ্যে সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করে তার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটা মানে মাঝখানে থাকে, এটা একটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মাঝখানে যখন সেন্ট্রোমিয়ার থাকে তার নাম মেটাসেন্ট্রিক। বইতে অনেক বড় বড় করে আমি বোঝানোর জন্য এভাবে লিখছি, আর এটা এতটুকু আপনার জন্য এনাফ। এরপর হচ্ছে মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক মানে মাঝখানে না, তবে কোথায়? মাঝখানের কাছাকাছি, মাঝখানে না হয়ে মাঝখানের কাছাকাছি, একদম মাঝখানে না। তারপর হচ্ছে আপনার টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক মানে কি? প্রান্তে, একটা ক্রোমোজোমের একদম প্রান্তের মধ্যে সেন্টিমিটার থাকবে, টেলোসেন্ট্রিক। আর টেলোর কাছে হচ্ছে সাব টেলো, মানে টেলোর কাছে কাছে গেছে, টেলো তো যাইতে পারে নাই। সাব টেলো হবে কিরকম? জাস্ট এরকম হবে। তাইলে এটাকে বলা হয় জে এর মতো, মানে এটাকে যদি আমরা একটু বাঁকা করে দিই, হ্যাঁ, এইদিকে না দিয়ে উপরের দিকে দিই, তাহলে কি হবে? জে এর মতো হয়ে যাবে না? জে এর মতো হয়ে যাবে। এটা জে এর মতো, এটা এল এর মতো, এগুলো আমরা জানি সবাই মোটামুটি। আবার সেন্ট্রিমিয়ার কয়টা আছে তার উপর ভিত্তি করে আবার কি করা হয়, এটাকে আর একটা শ্রেণী বিভাগ আছে, এত গভীরে আমাদের জানার প্রয়োজন নাই। তাহলে 2 নম্বর হচ্ছে আমাদের কি? আর্ম। আর্ম অর্থ বাহু। এই যে সেন্ট্রোমিয়ার, আচ্ছা, এটাকে সেন্ট্রোমিয়ার লিখি, এটা পুরাটাই হচ্ছে কি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। আর এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে এটা পুরাটা একটা বাহু, এটা পুরাটা একটা বাহু, আবার ওইটা পুরাটা একটা বাহু। এই দুইটা মিলে হবে বাহু, ঠিক আছে, আর্ম। আর এই দুইটা মিলে হবে হচ্ছে ক্রোমাটিড, একটু পরে আমরা যাব। তাহলে সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুইটা কি থাকবে? দুইটা বাহু থাকবে, এটা একটা বাহু, ওইটা একটা বাহু। তারপর হচ্ছে কাইনেটোকোর। এই সেন্ট্রোমিয়ারের এখানে ছোট একটা গাঠনিক অবকাঠামো থাকে, এই যে কালো অংশটা আছে না, এই কালো অংশটাই হচ্ছে কি? কাইনেটোকোর। এটাই হচ্ছে কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ারের যে কালো অংশটা, এটাই হচ্ছে কি? কাইনেটোকোর, ছোট একটা গাঠনিক অবকাঠামো। তবে এখানে লিখে রাখছি কি? লিখে রাখছে হচ্ছে এই স্থানে স্পিন্ডল যুক্ত হয়। এটা আবার অনেক বিশ্লেষণের একটা বিষয়। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের 2 নম্বর ধাপে প্রোমেটাফেজের পরে প্রোমেটাফেজ ধাপে কি হয়? একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় না? একটা স্পিন্ডল যন্ত্র এরকম টাইপের একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তো এই স্পিন্ডল যন্ত্রের মধ্যে কি হয়? কিছু ক্রোমোজোম এগুলোর গায়ে আটকে যায়, এরকম ভাবে আটকে যায়, এরকম ভাবে আটকে যায়। এই স্পিন্ডল গুলো মূলত প্রোটিন দিয়ে তৈরি হয়। আর যেই তন্তুগুলোর মধ্যে ক্রোমোজোম আটকে যায়, এদেরকে বলা হয় হচ্ছে আকর্ষণ তন্তু।
আকর্ষণ তন্তু, ট্রাকশনাল ফাইবার। তো এই যে যুক্ত হচ্ছে কোন জায়গা দিয়ে যুক্ত হচ্ছে, এই যে স্পিন্ডল যুক্ত হয় কোথায়, স্পিন্ডলের সাথে যুক্ত হয় কি দিয়ে, এ কাইনেটোকোর দিয়ে, ঠিক আছে, কাইনেটোকোর দিয়ে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে ক্রোমাটিড, এই শব্দগুলো আমাদের প্যাঁচ লাগাবে বারবার, হ্যাঁ, ক্রোমাটিড, এ ডি দিয়ে মনে রাখবো আমরা, ডি, ডি তে কি, ডাবল, ডাবল। একটা ক্রোমোজোম যখন মেটাফেজ দশায়, মেটাফেজ লেখা আছে না, মেটাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম কি হয়, লম্বালম্বি দুটো অংশে বিভক্ত হয়। মেটাফেজ পর্যায়ের আমাদের সামগ্রিক কোষ বিভাজনের উদ্দেশ্য কি, একটা কোষ থেকে দুইটা হয়ে যাওয়া। এখন যখন কোষ বিভাজনটা চলে তখন মেটাফেজ পর্যায়ে গিয়ে কিন্তু কি হয়, এই ক্রোমোজোমটা এবার কি হবে, দুইটা ভাগে ভাগ হতে শুরু করবে, দুই ভাগে ভাগ হতে শুরু করবে। তবে দেখবেন কি লেখা লেখা থাকে যে সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশ লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার ব্যতীত, এই কথাটাই হচ্ছে এখানের মূল টুইস্ট। সেন্ট্রোমিয়ার ব্যতীত একটা ক্রোমোজোম এরকম থাকে, এটাকে আমি আর নষ্ট করতেছি না, একটা ক্রোমোজোম এরকম থাকে। এখন যখন সে মেটাফেজ পর্যায়ে শেষ দিকে যায় তখন ঠিক এই মাঝখান বরাবর দুই ভাগে ভাগ হয়ে যায়, মাঝখান বরাবর। তবে ওই সেন্ট্রোমিয়ার বাদে তখন এটা কেমন দেখায়, এটা এমন হয়ে যায়, এই 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 এই। তখন আমরা কি বলবো, এগুলো হচ্ছে একটা একটা ক্রোমাটিড, একটা একটা কি ক্রোমাটিড। তার মানে একটা মেটাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি কি হয়, দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। তখন আমরা প্রত্যেকটা অংশকে বলবো একটা একটা ক্রোমাটিড। এই যে, তার মানে আমরা বলতে পারি কি, একটা ক্রোমোজোমের মধ্যে কয়টা ক্রোমাটিড থাকে, একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা ক্রোমাটিড থাকে, দুইটা ক্রোমাটিড। তাহলে এই অংশ আমরা আমাদের শেষ, এটা কিন্তু সহজ পড়া, মোটেই কঠিন কিছু না। এক নাম্বার ছিল হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার সেন্ট্রালে থাকে, সেন্ট্রালে থাকে সেন্ট্রোমিয়ার, যেখানে কি হয় দুই পাশে দুইটা বাহু থাকে, আর দুই পাশের দুইটাকে আমরা কি বলবো, বাহু, বাহু। এরপরে কাইনেটোকোর সেন্ট্রোমিয়ারের উপরের একটা ছোট গাঠনিক অবকাঠামো, যার যার সাহায্যে সেই স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে। এই সবগুলা তন্তুর নাম কিন্তু স্পিন্ডল তন্তু। তবে যেগুলোর মধ্যে ক্রোমোজোম স্পেসিফিক আটকে ওইগুলা একই সাথে ক্রোমোজোমাল তন্তু, একই সাথে ট্রাকশনাল তন্তু, মানে আকর্ষণ তন্তু। তারপর আছে হচ্ছে কি ক্রোমাটিড, ডি দিয়ে মনে রাখবো ক্রোমাটিড, কারণ একটু পরে আরো কিছু ঝামেলা আসবে, ক্রোমানেমা, এরপরে কি ক্রোমা সেন্ট্রোমিয়ার, এগুলো তো গেলই। তাহলে আবার রেটিকুলাম গেছে, নিউক্লিয়ার রেটিকুলাম। তাইলে লম্বালম্বি দুইটা অংশে বিভক্ত হয়, তার মানে আমরা কি বলবো, একটা নিউক্লিয়াসের মধ্যে কয়টা ক্রোমাটিড থাকে, দুইটা। তো আমাদের 5 নাম্বারটা হচ্ছে ক্রোমাটিন। এই শব্দগুলো আমরা ভুলে যাই, প্যাঁচ লাগা ফেলে, তাই না। টিন, বায়োলজিতে যত জায়গায় টিন দেখবেন, টিন, টিন মানে হচ্ছে কি তন্তু, তন্তু, সুতা, ফাইবার, এগুলা বোঝায় টিন দ্বারা। তাহলে ক্রোমাটিন মানে ক্রোমোজোমের মধ্যে এমন কোন টিন আছে, এমন কোন সুতা আছে যাকে আমরা কি বলবো, ক্রোমাটিন বলবো। তাহলে আমাদের প্যাঁচ লাগবে না। ক্রোমাটিড, টিড দুইতে ডাবল, মানে একটা ক্রোমোজোমে ডাবল ক্রোমাটিড থাকে। কিন্তু ক্রোমাটিন, টিন মানে সুতা। এরাই এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে কি, ক্রোমোজোমের মূল উপাদান, এরাই হচ্ছে কি ক্রোমোজোমের মূল উপাদান। কারা, ক্রোমাটিন, এই যে সুতাগুলা, এই সুতাগুলাই হচ্ছে কি ক্রোমাটিন, ক্রোমাটিন। একটা ক্রোমোজোমের বাহুগুলাতে বা ক্রোমাটিড গুলাতে কি থাকে, পেঁচানো সুতা থাকে, এগুলার নামে হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন। এরা মূলত কি জানেন, এরা মূলত ডিএনএ প্রোটিন যৌগ, মানে ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে এরা তৈরি হয়ে থাকে। আমরা জানি ডিএনএ কোথায় থাকে, ডিএনএ কিন্তু ক্রোমোজোমের মধ্যেই থাকে। একটা জীবের কোষের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোমাল রেটিকুলাম বা ক্রোমোজোম, আর ক্রোমোজোমের মধ্যেই থাকে হচ্ছে ডিএনএ। এই যে ডিএনএ, ডিএনএ দ্বারা তৈরি, আর ডিএনএ, ঠিক আছে। আবার ডিএনএ এর মধ্যেই থাকে হচ্ছে জিন, বা কোনো কোনো ক্ষেত্রে বলা যায় হচ্ছে ডিএনএ এর খন্ডগুলো জিন হিসাবে কাজ করে যখন ছোট খন্ড হয়ে থাকে। এখন যদি বলে ডিএনএ কি দ্বারা গঠিত বা জিন কি দ্বারা গঠিত, হঠাৎ করে জিজ্ঞেস করলে কিন্তু আপনি কি করবেন, ফেঁসিয়ে ফেলবেন। তখন ওই তিনটা শব্দ মনে রাখলেই হয়ে যায়। সেটা কি কি, সব না, সব না, একটা মেয়ের নাম মনে করেন, শর্করা, ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেন বেস। ওই যে দেওয়া ডিএনএ এর গঠন সিঁড়ির মতো না, সিঁড়ির মতো। দুই পাশে রেলিং গুলো হচ্ছে শর্করা আর ফসফরাস, সিঁড়িটা হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস আবার সাইড প্রকার, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তো যাই হোক, এগুলা অন্য জায়গার পড়া, অন্য অধ্যায় আছে। তাইলে ক্রোমাটিন, এরা মূলত কি ডিএনএ প্রোটিন যৌগ। আর ক্রোমাটিন আবার দুই প্রকার হতে পারে, এক প্রকার হচ্ছে হেটারোক্রোমাটিন আর একটা ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন আর একটা ইউক্রোমাটিন। ইউ দিয়ে মনে রাখবেন, ইউ মানে তুমি,
তুমি হচ্ছে সক্রিয়। এখানে সবাই কি সক্রিয়? যারা যারা এই 49 বিসিএস আবেদন করছে সবাই সক্রিয় না, সামান্য কিছু সক্রিয় আছে। কারণ কতজন আবেদন করছে এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। সব সময় নিজের সাথে নিজের প্রতিযোগিতা করবেন যে কে কয়জন আবেদন করছে, কত ফাইলে টিকবো। কখনো এগুলো মাথার ধারে কাছে আনার দরকার নেই। আপনার টার্গেট হচ্ছে আপনার সর্বোচ্চ চেষ্টা আপনি করবেন, আপনার চেষ্টা আপনি করবেন, ফলাফল আপনি পাবেন। কে আমার পাশে কে আবেদন করছে, কে করে নাই, কত ফাইলে টিকবো, প্রশ্ন কেমন হইবে, এগুলো আপনার করণীয় না। আপনার করণীয় হচ্ছে শুধু পড়া। প্রশ্ন কেমন হবে তাতে জানতে হবে, এমসিকিউ হবে, জেনে ফেলছেন। আচ্ছা, তাহলে এই ইউ হচ্ছে কি সক্রিয় ডিএনএ ধারণ করে, এরা হচ্ছে সক্রিয় ডিএনএ ধারণ করবে। আর এরা কম কুণ্ডলিত মানে কম পেঁচানো। হ্যাঁ, মনে করেন এই দিকটা কম পেঁচানো। ইউ ক্রোমাটিন কম পেঁচানো, তোমার মধ্যে কোনো ঝামেলা নেই, তুমি সক্রিয় মানুষ, তাহলে কম পেঁচানো এবং সক্রিয় ডিএনএ ধারণ করে। আর যেগুলো হচ্ছে হেটারোক্রোমাটিন, সেটা হচ্ছে অধিক কুণ্ডলিত এবং এরা নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে। হেটারো, হ্যাঁ হেটারোক্রোমাটিন হচ্ছে উল্টা, একটা মনে রাখতে হবে আমাদের। তারপর হচ্ছে ক্রোমোমেয়ার। ক্রোমো, এবার হচ্ছে মেয়ারের কাছে আসছে। মেয়ার, মেয়ার মানে হচ্ছে গুটিকা। ক্রোমোজোমের দেহের মধ্যে কিছু কি দেখা যায়, কিছু গুটিকা দেখা যায়, কিছু গুটিকা দেখা যায়। এই গুটিকা গুলাকে বলা হয় ক্রোমোমেয়ার। এই গুটিকা গুলাকে কি বলবো আমরা? ক্রোমোমেয়ার বলবো। গৌণ কুঞ্চন, নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল। নিউক্লিয়াস গৌণ কুঞ্চন মানে কি? এই যে এটা আগে বলছি, কুঞ্চন মানে হচ্ছে কি করা, সংকুচিত হয়ে থাকা, সংকুচিত হয়ে থাকা। এটা হচ্ছে মুখ্য কুঞ্চন। আর এগুলো হবে কি গৌণ কুঞ্চন। মানে হচ্ছে একটা যেহেতু মুখ্য ধরে ফেলছি, এটাকে আমরা ধরবো হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, বাংলায় লিখবো আমরা মুখ্য কুঞ্চন, মুখ্য কুঞ্চন। তারপর হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট গৌণ কুঞ্চনের বাড়তি অংশ। এই যে গৌণ কুঞ্চন, গৌণ কুঞ্চনের বাড়তি অংশটাই হচ্ছে কি আমাদের স্যাটেলাইট। এই যে এগুলো হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট কেন বলে? এগুলা স্যাট ক্রোমোজোম নামক এক ধরনের ক্রোমোজোম ধারণ করে। স্যাটেলাইটের আরেকটা নাম কি? স্যাট ক্রোমোজোম। স্যাট ক্রোমোজোম, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। স্যাটেলাইট গৌণ কুঞ্চনের বাড়তি অংশ স্যাটেলাইট। এখানে যে ক্রোমোজোম থাকে স্যাট ক্রোমোজোম। তারপর হচ্ছে টেলোমেয়ার। টেলোমেয়ার, টেলোমেয়ার হচ্ছে মূলত এই যে ক্রোমোজোমের মাথায় এমন কিছু উপাদান থাকে, এমন কিছু উপাদান থাকে এই ক্রোমাটিডের, এদেরকে কি করতে জানেন, এদেরকে একসাথে সাথে একটা মিলে যেতে দেন। এখানে লেখা আছে দেখেন, এই টেলোমেয়ারের আরেক নাম হচ্ছে মাইক্রোস্যাটেলাইট। মাইক্রোস্যাটেলাইট এটা কিন্তু পুরাটা বোঝাচ্ছে না, একদম মাথায়, একদম মাথায় এমন কিছু উপাদান থাকে যারা কি করতে দেয় না, হচ্ছে এখানে লেখা নাই। যাই হোক, যারা কি করে এই একে সংযুক্ত হয়ে যেতে দেয় না, পৃথক করে রাখে। কোন এক বিজ্ঞানী প্রথম এটা বলে গেছিল, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় নাই। আবার বর্তমান সময়ে সেটা প্রমাণিত হয়েছে, আসলে এখানে কোনো একটা উপাদান আছে। তাহলে ক্রোমোজোমের মাথা এটা কি ডিএনএ রিপিটেড সিকোয়েন্স, মানে এখানে যে ডিএনএ থাকে এই ডিএনএ রিপিটেড সিকোয়েন্স মানে কি, এটা ডাবল ডাবল হয়ে থাকে, ডিএনএ গুলো এখানে ডাবল ডাবল হয়ে থাকে সিকোয়েন্স। টেলোমারেজ এনজাইম, এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। এই টেলোমারেজ নামক একটা এনজাইম মানুষের জরা রোধ করে। জরা মানে কি, ঝরে পড়া মানে হচ্ছে বার্ধক্য, সহজ কথা। টেলোমারেজ এনজাইম কি করে, মানুষের জরা রোধ করে। জরা, জরা মানে কিন্তু কি, ওই যে গাছের জরা, জরা আছে না, এরকম আর কি। জরা মানে হচ্ছে বৃদ্ধ হয়ে যাওয়া। লাস্ট হচ্ছে ম্যাট্রিক্স, 10 নাম্বার। ম্যাট্রিক্স হচ্ছে পেলিকল দ্বারা আবৃত। এটা আবার কোন কোন বইতে 11টা পয়েন্টও পাইছি আমি। তো সর্বোচ্চ এই ম্যাট্রিক্স হচ্ছে এইখানের উপাদানটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স। আর এর উপরে আবরণটা একদম একদম উপরে আবরণটা ফেলিকল। তো কোন কোন বইতে ফেলিকলরে আবার আলাদা পয়েন্ট করছে, ম্যাট্রিক্সের উপরে থাকে ফেলিকল। সে যাই হোক, এই দুইটাই হচ্ছে এখন পর্যন্ত সত্যিকার ভাবে সঠিকভাবে প্রমাণিত না এবং সর্বজন গ্রাহ্য না, যে আসলে ডিএনএ ক্রোমোজোমের উপরে কোনো আবরণ থাকে কিনা, এটা এখনো নিশ্চিত না। তাহলে ক্রোমাটিন, টিন মানে হচ্ছে তন্তু, ক্রোমোজোমের মূল উপাদান যেগুলো সুতার মধ্যে, এগুলো হচ্ছে ক্রোমাটিন। একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, একটা ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন হচ্ছে তুমি হচ্ছে কম কুণ্ডলিত, তুমি সক্রিয়। তারপর হচ্ছে ক্রোমোমেয়ার। ক্রোমোমেয়ার হচ্ছে ক্রোমোজোমের মধ্যে ছোট ছোট গুটিকা দেখা যায়। গৌণ কুঞ্চন, মুখ্য কুঞ্চন বাদে বাকিটাই হচ্ছে কি গৌণ কুঞ্চন। তারপর হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট কি ক্রোমোজোমের স্যাটেলাইট তো গৌণ কুঞ্চন, দুঃখিত, স্যাটেলাইট হচ্ছে গৌণ কুঞ্চনের বাড়তি অংশ। স্যাটেলাইট হচ্ছে গৌণ কুঞ্চনের বাড়তি অংশ, এই যে গোল গোল এগুলো হচ্ছে কি স্যাটেলাইট, আর গৌণ কুঞ্চন হচ্ছে ভিতরেরটা। টেলোমেয়ার, টেলোমেয়ারের আরেক নাম হচ্ছে মাইক্রোস্যাটেলাইট। মাইক্রোস্যাটেলাইট মানে এখানেও একটা গৌণ কুঞ্চন আছে, বা এটা একদম ক্ষুদ্র স্যাটেলাইট, ক্ষুদ্র ভিন্ন ভিন্ন রকম অংশ। এটা যেমন ক্ষুদ্র ভিন্ন রকম অংশ স্যাটেলাইট দিচ্ছে, এটা ক্ষুদ্র ভিন্ন রকম অংশ। এখানে ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে। আর টেলোমারেজ নামে একটা এনজাইম থাকে, টেলোমারেজ।
এই টেলোমারেজ এনজাইম কি করে, মানুষের জরা রোধ করে। তারপর লাস্ট আছে ম্যাট্রিক্স, যেটা হচ্ছে বাইরের ফেলিকলের ভিতরে একটা আবরণ, আসলে এটা আদৌ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাহলে এই হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম। আমাদের এবারের টপিক ক্যারিওটাইপ। শব্দটা অনেকের কাছে নতুন মনে হতে পারে, আসলে কিন্তু নতুন না। তো ক্যারিওটাইপের সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে কোন জীবের সংখ্যা, আকার ও গঠনের সুসংগত তথ্য ও বর্ণনা। কোন জীবের ক্রোমোজোমের শব্দটা এখানে উঠে নাই, হ্যাঁ, কোন জীবের ক্রোমোজোমের ক্রোমোজোমের কোন জীবের ক্রোমোজোমের যে সংখ্যা, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা জীবের প্রত্যেকটা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা আলাদা আমরা জানি। তো যে কোনো জীবের ক্রোমোজোমের সংখ্যা, আকার ও গঠনের সুসংগঠিত বর্ণনা বা তথ্য, সেটাই হচ্ছে কি ক্যারিওটাইপ। মানে এই জীবটার ক্রোমোজোম কয়টা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম গুলা দেখতে কেমন, ক্রোমোজোম গুলা কি দ্বারা গঠিত, এই যে এটার বর্ণনা, সুনির্দিষ্ট মানে সাজানো বর্ণনা, এটাকে বলা হবে হচ্ছে ক্যারিওটাইপ। কিন্তু চিত্রটাকে এক্সাক্ট যেটা চিত্রটাকে কিন্তু বলা হবে হচ্ছে ক্যারিওগ্রাম বা ইডিওগ্রাম, দুইটা শব্দ আছে। তো চিত্র যেখানে ক্রোমোজোম গুলা সাজানো থাকবে, যেখানে ক্রোমোজোম গুলা কি হবে সাজানো থাকবে, তাকে আমরা বলবো ক্যারিওগ্রাম বা ইডিওগ্রাম। ক্লিয়ার না? একটা হচ্ছে তথ্য বা চিত্র, তথ্য বা কি বর্ণনা, সেটা হচ্ছে ক্যারিওটাইপ। মানে টাইপ, এই জিনিসটা কেমন, এই জিনিসটা টাইপ কেমন, সেটা বর্ণনাটা হচ্ছে ক্যারিওটাইপ। আর চিত্র আকারে যখন উপস্থাপন করা হবে তখন তাকে আমরা বলবো ক্যারিওগ্রাম বা ইডিওগ্রাম। তো ক্যারিওটাইপ এটা কখন করা, এটা করা মেটাফেজে। আমরা একটু আগে যেটা পড়ে আসছি যে মাইটোসিস কোষ বিভাজনের 3 নাম্বার ধাপ প্রোমেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। ওই মেটাফেজ ধাপে কি হয়, ক্রোমোজোম গুলাকে খুব ভালোভাবে দেখা যায়, ক্রোমোজোম গুলা ক্লিয়ারলি বোঝা যায়। তার আগে কিন্তু ক্রোমোজোম গুলা কি থাকে, পেঁচানো থাকে, নিউক্লিয়াসের মধ্যে এগুলা সুতাকারে থাকে, এগুলাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। এগুলা সুতাকারে থাকলে তার ক্রোমোজোম আলাদা পৃথক করা যায় না। এই কারণে আস্তে আস্তে একটা পর্যায়ে গেলে, মাঝখানের দিকে গেলে কোষ বিভাজনের, তখন হচ্ছে এই 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 সুতাগুলা ভেঙেই কি হয়, সুতাগুলা ভেঙেই ক্রোমোজোমের সৃষ্টি হয়, সুতাগুলা ভেঙেই ক্রোমোজোমে পরিণত হয়। তখন আমরা তো কি বলবো, আমরা সেই দশায় হচ্ছে আমরা ক্যারিওটাইপ করব। ঠিক আছে? তাহলে পৃথিবীর সকল প্রজাতিতে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি থাকে, স্থির থাকে, ক্রোমোজোম সংখ্যা স্থির থাকে। এখন এই যে ক্যারিওটাইপ করব, কিসের ভিত্তিতে করব, ক্রোমোজোমের আকার, সেন্ট্রোমিয়ারের অবস্থান। আমরা যদি একটু আগে ইয়াটা ভালো করে দেখি যে ক্রোমোজোমের ভৌত গঠন, তাহলে সেন্ট্রোমিয়ারটা কোথায় ছিল, মাঝখানে। একটা ক্রোমোজোমের সাধারণত সেন্ট্রোমিয়ার থাকে হচ্ছে মাঝখানে। সেন্ট্রোমিয়ারের অবস্থান, কারণ এক একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এক এক জায়গায় থাকতে পারে, যার উপর ভিত্তি করে এদেরকে মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, সাব টেলোসেন্ট্রিক বা একটোসেন্ট্রিক এসব নামে নাম দেওয়া হয়। তাহলে আর হচ্ছে ব্যান্ডিং প্যাটার্ন, হ্যাঁ ব্যান্ডিং প্যাটার্ন মানে রঞ্জিত করার প্যাটার্নটা আর কি, ইত্যাদি অনুযায়ী হচ্ছে এদেরকে সাজানো হয়, এদেরকে সাজানো হয়। তো প্রতিটি প্রজাতির ক্যারিওটাইপ কিন্তু আলাদা, প্রতিটি প্রজাতির, কারণ পৃথিবীর প্রত্যেকটা প্রজাতি ভিন্ন হয়। কেন ভিন্ন হয়? তো তাদের ক্রোমোজোমের ভিন্নতার কারণে। কারণ আমাদের দেহের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে কে, ক্রোমোজোম। তার মানে পৃথিবীর প্রতিটি প্রজাতির ক্যারিওটাইপ হচ্ছে আলাদা। আর পুরা ক্যারিওটাইপটাকে আমরা সংক্ষেপে এক কথা বলতে পারি জীবের জেনেটিক পরিচয়পত্র। মানুষের পরিচয়পত্র যেমন কি লেখা থাকে, তার বাড়ি, তার ঠিকানা, তার রক্তের গ্রুপ, এগুলো লেখা থাকে, তেমনি এই যে কোনো জীবের ক্যারিওটাইপ আলাদা আলাদা হবে। কুকুরের ক্যারিওটাইপ, মানুষের, ধান গাছের, আম গাছের, জাম গাছের, সব কি হবে, আলাদা আলাদা ক্যারিওটাইপ হবে। তাহলে আমরা ক্যারিওটাইপটাকে বলতে পারি এটা জেনেটিক পরিচয়পত্র বা মানচিত্র। তো এই ক্যারিওটাইপ আসলে কেন করা হয়? এক নাম্বার হচ্ছে প্রজাতি শনাক্তকরণে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। প্রজাতি শনাক্ত করতে ক্যারিওটাইপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার ক্রোমোজোম জনিত অস্বাভাবিকতা, আমরা তখন মেটাফেজ দশায় ক্যারিওটাইপ করতে যাবো, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে ক্রোমোজোম গুলা সঠিকভাবে আছে কিনা, ক্রোমোজোমের মধ্যে জিন গুলা সঠিকভাবে বিন্যস্ত কিনা, সেটা আমরা বুঝতে পারবো। তো আরো কি কি কাজে লাগতে পারে, বিবর্তন গবেষণা ও ট্যাক্সোনমিতেও ক্যারিওটাইপ লাগে, বিবর্তন গবেষণা, ট্যাক্সোনমি ইত্যাদিতে। আর মানুষের স্বাভাবিক ক্যারিওটাইপ কি বলেন তো? মানুষের স্বাভাবিক ক্যারিওটাইপ হচ্ছে 46
এরপর কমা দিয়ে লেখা হয় XY পুরুষ আর XX নারী। এটাই হচ্ছে মানুষের স্বাভাবিক ক্যারিওটাইপ। তা কিভাবে ক্যারিওটাইপ করে আমরা এখন একটু বোর্ডের মাধ্যমে দেখব কিভাবে ক্যারিওটাইপ কিভাবে করা হয়। আচ্ছা, আমরা এখন দেখব ক্রোমোজোম গুলাকে কিভাবে ক্যারিওটাইপ করা হয়। তো প্রথমত কি করতে হবে, মানুষের ক্ষেত্রে রক্তের লিউকোসাইট সংগ্রহ করা হয়। মূলত রক্তকণিকা আছে না, লিউকোসাইট সংগ্রহ করা হয়ে থাকে। এখন রক্তকণিকা এগুলাও তো কোষ, এগুলো কোষ না? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এরাও তো কোষ নাকি? এদের মধ্যে হচ্ছে হয়তো লোহিত আর হচ্ছে আর অনুচক্রিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না, কিন্তু শ্বেত রক্তকণিকার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে। সে যাই হোক, এরাও হচ্ছে কি একটা একটা কোষ। তো লিউকোসাইট সংগ্রহ করা অথবা কোনো কোনো ক্ষেত্রে ভ্রূণেরও কোষ সংগ্রহ করা হয়ে থাকে। তো এরপর কি করা হয়, এই যখন মেটাফেজ দশা করতে থাকে, আমরা তো মেটাফেজ দশারে আমাদের চিত্র লাগবে, চিত্র। তো মেটাফেজ অবস্থায় কোলিসিসিন নামক কি করা হয়, উপাদান প্রয়োগ করা হয়। কোলিসিসিন আপনারা শুনছেন নিশ্চয়ই, রঞ্জকের কথা। কোলিসিসিন ব্যবহার করে কি করা হয়, কোষ বিভাজনটাকে থামিয়ে দেওয়া হয়, যাতে হচ্ছে এই পর্যায়ে থাকে, আমরা যাতে এটা নিয়ে গবেষণা করতে পারি, এটাকে আমরা ভালো করে দেখতে পারি, চিত্র তুলতে পারি। তাহলে কোলিসিসিন প্রয়োগ করলে কি হয়, মেটাফেজ দশায় কোলিসিসিন প্রয়োগ করলে ইয়াটা থেমে যায়, কোষ বিভাজনটা থেমে যায়। থামার পর হাইপোটনিক নামক সলিউশন প্রয়োগ করা হয়। হাইপোটনিক নামক সলিউশন প্রয়োগ করলে কোষ ফেটে ক্রোমোজোম ছড়িয়ে পড়ে, কোষ ফেটে ক্রোমোজোম গুলা ছড়িয়ে পড়ে। তাহলে আমরা ক্রোমোজোম গুলাকে আমাদের জন্য দেখা সহজ হয়, কারণ ক্রোমোজোম থাকে কোষের ভিতরেই। কোষ ফেটে ক্রোমোজোম বেরিয়ে পড়ে কি প্রয়োগ করলে, হাইপোটনিক সলিউশন প্রয়োগ করলে। তারপর হচ্ছে ক্রোমোজোম গুলাকে রঙিন করা হয়, এবং যেহেতু বেরিয়ে পড়ছে এবার এগুলোকে রঙিন করা হয়, মানে যেমন কি কিউ ব্যান্ডিং বা জি ব্যান্ডিং, এসব ব্যান্ডিং করা হয়। তারপর লাস্টে হচ্ছে মাইক্রোস্কোপে ছবি তোলা হয়। তাহলে আমরা আমাদের ক্যারিওটাইপ পেয়ে যাব। আশা করি জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা। যে প্রথমত রক্ত কোষ সংগ্রহ করতে হবে, যে কোনো কোষ, মানে সাধারণত রক্ত কোষে ভালো দেখা যায়, লিউকোসাইটে রক্তকণিকার কোষে বা ভ্রূণের কোষে লিউকোসাইটের সংগ্রহ করতে হবে। তারপর হচ্ছে মেটাফেজ অবস্থায় কোলিসিসিন প্রয়োগ করে এটাকে থামাই দিতে হবে, মানে যাতে এটা পরবর্তী ধাপে না যাইতে পারে। মেটাফেজের পরে কি অ্যানাফেজ ধাপে যাতে না যাইতে পারে, মেটাফেজ অবস্থায় হচ্ছে কোলিসিসিন প্রয়োগ করে কোষ বিভাজনটাকে থামানো হবে। তারপর হাইপোটনিক সলিউশন প্রয়োগে কোষ পেটে ক্রোমোজোম ছড়িয়ে পড়বে। হাইপোটনিক সলিউশন প্রয়োগ করলে কোষ পেটে কি হবে, ক্রোমোজোমটা ছড়িয়ে পড়বে। আর ক্রোমোজোম গুলাকে কি করা হবে, রঙিন করা হবে। তারপর রঙিন করা হবে মানে জি ব্যান্ডিং বা কে ব্যান্ডিং করা হবে। তারপর হচ্ছে মাইক্রোস্কোপের মাধ্যমে ছবি তোলা হবে। বাকি অংশ আমি গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি লিখে বলছি, তারপরে বাকি অংশ আপনারা স্ক্রিনে দেখবেন, আমি আমার নোট থেকে পড়বো। আর নোট আপনারা যে ক্লাসগুলো আমি করাই এগুলোর নোট আমার থেকে অবশ্যই নিতে পারেন। তো কিছু পিঁপড়ার ক্রোমোজোমের ক্রোমোজোম মাত্র দুইটা, ওই যে আমরা শুরুতে পড়ছিলাম 2 থেকে 16টা। আর মানুষের ক্রোমোজোম 46টা, গমের ক্ষেত্রে হয় 42টা, মানুষের 46টার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এটা মানে আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে আমরা ক্যারিওটাইপের আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ক্যারিওটাইপ আর একটা এসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে কি, সিমেট্রিক্যাল মানে হচ্ছে সেম মানে সেম থেকে আসছে সিমেট্রিক্যাল। এদের সবগুলা ক্রোমোজোমই সমান হয়ে থাকে। এটা সাধারণত প্রাচীন গ্রুপের উদ্ভিদগুলোতে দেখা যায়, কিন্তু বর্তমানের উন্নত উদ্ভিদগুলোতে হচ্ছে সিমেট্রিক্যাল না, সিমেট্রিক্যালের বিপরীত কি, এসিমেট্রিক্যাল। এক্ষেত্রে কিছু বড় হয়ে থাকে, কিছু ক্রোমোজোম ছোট হয়ে থাকে, মানে বর্তমান উদ্ভিদগুলোতে। এবার লাস্ট আমরা পড়বো ক্যারিওটাইপের গুরুত্ব কি, ক্যারিওটাইপ কেন করবো আমরা। 1 নম্বর হচ্ছে প্রজাতি শনাক্তকরণে, কারণ পৃথিবীর প্রতিটা পদার্থের ক্যারিওটাইপ আলাদা আলাদা। 2 নম্বর ক্রোমোজোম জনিত অস্বাভাবিকতা নির্ণয়। একটা জীবের দেহের মধ্যে কোনো ক্রোমোজোমের মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে কিনা, মানে অ্যাবরেশন, যেটা আমরা পরে পড়বো। মানুষের বিবর্তন, মানুষের না, যে কোনো জীবের বিবর্তনে গবেষণা এবং ট্যাক্সোনমিতেও কাজে লাগানো হয়। তারপর হচ্ছে জেনেটিক রোগ নির্ণয়, জেনেটিক অস্বাভাবিকতা যেভাবে নির্ণয় করে, জেনেটিক রোগ নির্ণয়েও কি লাগে, এই যে জেনেটিক রোগ নির্ণয় এই ক্যারিওটাইপটা খুব কাজে দেয়। যেমন ডাউন সিনড্রোম একটা রোগ আছে না, ডাউন সিনড্রোম।
ডাউন সিনড্রোম কেন হয় জানেন? ক্রোমোজোমের 21 নাম্বার ক্রোমোজোম আছে না, ক্রোমোজোম তো কয় জোড়া? 23 জোড়া। তো 21 নাম্বার ক্ষেত্রে একটা অতিরিক্ত কপি দেখা যায়, মানে অতিরিক্ত একটা কপি সৃষ্টি হয়, কারণে হচ্ছে ওই রোগটা সৃষ্টি হয়। কি রোগ? ডাউন সিনড্রোম। এটা যখন আমরা ক্যারিওটাইপ করব, ক্রোমোজোমের চিত্র দেখব মাইক্রোস্কোপের মধ্যে, তখন হচ্ছে আমরা দেখতে পাবো যে 21 নাম্বার জোড়ার মধ্যে কি আছে? একটা অতিরিক্ত কপি আছে। তখন আমরা বলবো যে এটাই হচ্ছে আসলে ওই কার দেহে পাওয়া যাবে যার দেহে ডাউন সিনড্রোম আছে। তারপর হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম এক্ষেত্রে শুধু একটা এক্স ক্রোমোজোম থাকে। ওই যে আমরা তো জানি পুরুষ হলে আমাদের কি থাকবে? একটা এক্স একটা ওয়াই থাকবে, কিন্তু নারীদের এক্স এক্স থাকবে। কিন্তু যাদের টার্নার সিনড্রোম হবে, টার্নার সিনড্রোম, সিনড্রোম অর্থ লক্ষণ আর কি, টার্নার সিনড্রোম দেখা দিবে, তাদের ক্ষেত্রে কি হবে? শুধু একটা এক্স ক্রোমোজোম থাকবে, শুধু একটা এক্স ক্রোমোজোম থাকবে, আর ওই ওয়াই থাকবে না, বা দুইটা এক্সও থাকবে না। এছাড়া ক্যান্সার শনাক্তকরণে ব্যবহার করা হয়। ক্যান্সার শনাক্তকরণে, ক্যান্সার কাকে বলি আমরা? ক্যান্সার বলি হচ্ছে মাইটোসিসের অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে কি দেখা যায়? টিউমার হয়, টিউমার থেকে ক্যান্সার হয়ে যায়। এখন এই অস্বাভাবিক কোষ বিভাজন সে করবে কিনা, এটা এটা কেন করবে? এটার কিছু কারণ আছে না, এটার কিছু পিছনে কিছু কারণ আছে। এই যেমন হচ্ছে অতিবেগুনি রশ্মির প্রভাব হতে পারে, তারপর হচ্ছে কলকারখানায় মারাত্মক কেমিক্যাল দূষণের কারণে হতে পারে, আরো যে একটা কারণ আছে। তো এগুলা দিলে আগে, এগুলা প্রয়োগে আগেই হচ্ছে ক্রোমোজোমের মধ্যে অস্বাভাবিকতা তৈরি হয়ে যায়। এটা দেখে আমরা বুঝতে পারবো সেখানে কি হবে, ক্যান্সার হতে পারে। ধরো নতুন জাত তৈরি, নতুন জাত তৈরির ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একটা জীবের জিনের এখানে ক্রোমোজোমের ক্যারিওটাইপ মানে কি? ক্রোমোজোমের জিনগুলা সহই দেখা যায়, ক্রোমোজোমের মধ্যে কয়টা জিন আছে, কি অবস্থায় আছে। তো এগুলা দ্বারা কি করা যায়? নতুন জাত তৈরি করা যায় এবং হাইব্রিড উন্নয়ন করা যায়। হাইব্রিড উন্নয়ন করা যায়। হাইব্রিড তো বুঝেন, উচ্চ ফলনশীল যে কোনো কিছুকে এটাকে আরো উন্নত করে তোলা যায়। তাহলে এই হচ্ছে আমাদের সামগ্রিকভাবে পুরা ক্যারিওটাইপের পড়াশোনা। তাহলে আমরা পারবো না? সহজ না, একদমই সহজ। কোন জীবের ক্রোমোজোমের আকার, গঠন, তারপর হচ্ছে বৈশিষ্ট্য, এগুলার সুসংগঠিত তথ্যচিত্র বা 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 কি বলতে পারি আমরা, তথ্য বা বর্ণনা, বা জেনেটিক মানচিত্র বলা যেতে পারে। জেনেটিক মানচিত্র, জেনেটিক তথ্যচিত্র, সে যাই হোক, সব পুরোপুরি একই। মেইন কথা হচ্ছে মেটাফেজ দশার মধ্যে একটা জীবের কোষ বিভাজনের ক্ষেত্রে মেটাফেজ দশার মধ্যে ক্রোমোজোম গুলা কেমন দেখা যাবে, ক্রোমোজোম গুলা কি অবস্থায় আছে, সেটাই হচ্ছে তার ক্যারিওটাইপ। আর এটাকে যখন আমরা চিত্র আকারে দেখাবো, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা ক্যারিওটাইপ না বলে ক্যারিওগ্রাম বলবো, বা ইডিওগ্রামও বলা হয়। ক্যারিওটাইপ, ইডিওগ্রাম যখন চিত্র আকারে। আর বাকি অংশ কিভাবে করবো আমরা অলরেডি বলে বলছি, যে কোষ সংগ্রহ করবো, মেটাফেজ দশার মধ্যে কোষটাকে আটকায় রাখবো, আটকাইয়া হচ্ছে এমন একটা সলিউশন প্রয়োগ করব, এই যে হাইব্রিডনিক সলিউশন প্রয়োগ করলে কোষ থেকে ক্রোমোজোম গুলা বের হয়ে যাবে। বের হয়ে গেলে তারপর আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে এগুলাকে সহজে দেখতে পারবো। রঙিন করে দেখতে হবে, রঙিন করে দেখলে সহজে দেখা যায়। রঙিন করা হয় কেন? যাতে ক্লিয়ার দেখা যায় একটা জিনিস। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক। দ্বিতীয় টপিকের আরেকটা অংশ রয়ে গেছে জিনোম সিকোয়েন্সিং। আমাদের এবারের টপিক হচ্ছে জিনোম অ্যানালাইসিস বা জিনোম বিশ্লেষণ। তো জিনোম কি, এটা তো আগে জানতে হবে, তাহলে না আমরা জিনোমকে অ্যানালাইসিস করব। জিনোম হচ্ছে যে কোনো জীবের দেহের সমস্ত জেনেটিক উপাদান। যে কোনো জীবের দেহে, আমরা মানুষ একটা জীব, গরু ছাগল হাঁস মুরগি একটা একটা জীব, যে কোনো জীবের দেহের সমস্ত জেনেটিক উপাদানকে আমরা কি বলবো? জিনোম বলবো। তো এই জিনোমকে বিশ্লেষণটাই হচ্ছে জিনোম বিশ্লেষণ। এখন জিনোমকে বিশ্লেষণ মানে কি? জিনোমকে বিশ্লেষণ মানে হচ্ছে জিনোমের ক্রম, মানে জিনোমের সিকোয়েন্স কিভাবে গঠিত, জিনোমের গঠন, মানে জিনোমের মানে জিনের, আসলে সমস্ত জিনকে একত্রে জিনোম বলে। সহজ কথা হচ্ছে এটা। জেনেটিক উপাদান মানে কি? যেগুলোর মধ্যে জিন থাকে, যেগুলা হচ্ছে জিনকে নিয়ন্ত্রণ, আমাদের দেহের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল বা জেনেটিক উপাদান। তাহলে এই জেনেটিক উপাদানগুলোর যে জিনের যে ক্রম, জিনের গঠন, মানচিত্র মানে কি? ওই যে ক্যারিওটাইপ, জিনের ক্যারিওটাইপ বা ক্যারিওগ্রাম বা ইডিওগ্রাম। তারপর কার্যকারিতা বিশ্লেষণ করা, এটাই হচ্ছে জিনোম বিশ্লেষণ। তাহলে জিনোম বিশ্লেষণটা ক্লিয়ার না? সহজ কিন্তু। প্রথম হচ্ছে জিনোম কি? একটা জীবের দেহের সমস্ত জেনেটিক পদার্থকে, মানে আমার দেহের যতগুলো জিন আছে সবগুলো জিন একত্রে হচ্ছে জিনোম। সহজ কথা হচ্ছে এটা। এবার এই জিনোমকে আমরা বিশ্লেষণ করলে এটাই জিনোম বিশ্লেষণ। কি বিশ্লেষণ করব? এই জিনোমের মধ্যে জিনগুলা কোন ক্রমে আছে, মানে আমার দেহের জিনগুলা বা আপনার দেহের জিনগুলা,
এই জিনগুলোর গঠন, এই জিনগুলোর ক্যারিওটাইপ মানে মানচিত্র। ওই আমরা ক্যারিওটাইপের মধ্যে পড়ছিলাম, ক্যারিওটাইপ হচ্ছে কি একটা জিনগত মানচিত্র, যে কোনো জীবের জিনগত মানচিত্র হচ্ছে তার ক্যারিওটাইপ। কার্যকারিতা, এগুলো বিশ্লেষণটাই হচ্ছে জিনোম বিশ্লেষণ। তাহলে জিনোম নিয়ে গবেষণা ও প্রযুক্তি, এটা হচ্ছে জীববিজ্ঞানের একটা বিশেষ শাখা, যাকে বলা হয় জিনোমিক্স। জিনোমিক্স মানে কোন জীবের ডিএনএ, আরএনএ, ডিএনএ বা আরএনএ তে কোন জিন কোথায় কিভাবে কাজ করে, সেটাই হচ্ছে তার জিনোম বিশ্লেষণ। কোন জীবের ডিএনএ কিংবা আরএনএ তে কোন জিন কোথায় কিভাবে, আমরা তো আমাদের দেহে তো ডিএনএ আছে, সব কিছু কিছু জীব আছে তারা কি আরএনএ, যেমন হচ্ছে করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, টিএমবি ভাইরাস একটা কি আরএনএ ভাইরাস। তো ওদের ডিএনএ বা আরএনএ তে কোন জিন কোথায় কিভাবে কাজ করে, সেটাই হচ্ছে ওই জীবের জিনোম বিশ্লেষণ। ঠিক আছে, এটা কিভাবে করতে হবে, এটা হলো ফ্যাক্ট। জিনোম বিশ্লেষণের কিছু ধাপ আছে, পদ্ধতি আছে। তা আমি এখানে লিখছি, প্লাস আমার হাতে নোট খাতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লেখার থেকে বলাটাই বেস্ট, তাই না? আর আমার নোট খাতা সম্পূর্ণ ফ্রিতে লাইভ এমসিকিউ সৌজন্যে আমার থেকে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01872665371। আচ্ছা, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে ডিএনএ সংগ্রহ করতে হবে কোষ থেকে। আমার যে কোনো একটা কোষ থেকে কি করতে হবে, বিশুদ্ধ ডিএনএটাকে সংগ্রহ করতে হবে, কোষ থেকে বিশুদ্ধ ডিএনএ সংগ্রহ করতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে ডিএনএ এর জিনোম সিকোয়েন্সিং করতে হবে। এই যে আমরা ডিএনএটা নিয়ে আসলাম, 1 নম্বর হচ্ছে ডিএনএ সংগ্রহ করা, বিশুদ্ধ ডিএনএ। 2 নম্বর হচ্ছে এই ডিএনএ এর মধ্যে তো জিন আছে, তাই না? জিন কোথায় থাকে, ডিএনএ এর মধ্যেই থাকে। এই জিনের সিকোয়েন্সিং করতে হবে, মানে এই জিনের ক্রম নির্ণয় করতে হবে। এই জিনের একটা প্রকারভেদ আছে এই সিকোয়েন্সিং এর, ওইটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, নানোপুর সিকোয়েন্সিং। ওটাকে আবার থার্ড জেনারেশন সিকোয়েন্সিং এ বলা হয়, THS। মূলত এটার মাধ্যমে রিয়েল টাইম সিকোয়েন্সিং করা হয়। তো সিকোয়েন্সিং মানে কি? সিকোয়েন্সিং মানে হচ্ছে নিউক্লিওটাইডের ক্রম নির্ণয় করা। নিউক্লিওটাইড কি না তা বলতে হবে। নিউক্লিওটাইড, আমরা ডিএনএ যখন গঠন করি তখন কিন্তু শব্দটা পাই। ডিএনএ হচ্ছে একটা কি পলিনিউক্লিওটাইডের চেইন বলা হয়, বা ডিএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড। তা আগে জানতে হবে নিউক্লিওটাইড কি, তাহলে না পলি কথা আসবে। পলি মানে হচ্ছে অনেক। তো ডিএনএ যে গঠনটা আছে না, এই গঠন এরকম মনে করেন, এই প্রত্যেক একটা শ্রেণী একটা নিউক্লিওটাইড, এটা ভাবতে পারেন। মানে ডিএনএ এর একক হচ্ছে নিউক্লিওটাইড। ডিএনএ আমাদের জীবদেহের একক যেমন কোষ, ডিএনএ এর একক হচ্ছে কি নিউক্লিওটাইড। এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, মানে একটা শর্করা, একটা ফসফরিক অ্যাসিড, একটা কি নাইট্রোজেন বেস, একত্রে বলা হবে হচ্ছে একটা নিউক্লিওটাইড। মানে একটা শ্রেণী বোঝার জন্য বলতেছি আর কি, একটা শ্রেণী একটা নিউক্লিওটাইড। তাহলে এই কারণে ডিএনএ কে বলা হয় কি পলিনিউক্লিওটাইড, কারণ এখানে অসংখ্য কি আছে, অনেক নিউক্লিওটাইড আছে, এখানে একত্রে বলা হয় পলিনিউক্লিওটাইড। তাহলে সিকোয়েন্সিং নির্ণয় করা মানে হচ্ছে নিউক্লিওটাইডের ক্রম নির্ধারণ করা, নিউক্লিওটাইডের ক্রম নির্ধারণ করা। তারপর হচ্ছে আমাদের এই যে আমরা করলাম, এবার এই সিকোয়েন্স টুকরাগুলোকে, মানে এক দেহে তো অনেক জিন থাকে, অনেক ডিএনএ থাকে, এবার সবগুলোকে একত্র করবো আমরা। সিকোয়েন্স টুকরাগুলোকে কি করব, একত্র করে সম্পূর্ণ জিনোম তৈরি করব। সম্পূর্ণ জিনোম কাকে বলে আগে বলা হয়েছে, একটা দেহের সমস্ত জিনকে একত্রে সম্পূর্ণ জিনোম বলা হয়। তাহলে সিকোয়েন্স টুকরাগুলো একত্র করে সম্পূর্ণ জিনোম তৈরি করব আমরা। আর এটা করা যায় হচ্ছে এটা করার জন্য কম্পিউটার লাগবে। ঠিক আছে, এটা করার জন্য কি লাগবে, কম্পিউটার লাগবে। কম্পিউটারের সাহায্যই হচ্ছে, কারণ এগুলো অতি সূক্ষ্ম জিনিস। সম্পূর্ণ জিনোম তৈরি করব। তারপর হচ্ছে এই যে আমরা জিনোমটা তৈরি করলাম মানে কি, একটা জীবের দেহের জিনোম গুলা কি অবস্থায় আছে আমরা জানলাম। তারপর হচ্ছে এখানে কোন অংশ কোডিং, কোন অংশ নন কোডিং, এগুলো চিহ্নিত করতে হবে। পুরা ডিএনএ এর পুরা অংশটা তো আর কোডিং অঞ্চল না, নন কোডিং অঞ্চল থাকে, তাহলে এগুলো কি করতে হবে, চিহ্নিত করতে হবে। তারপর সবার শেষে হচ্ছে
অন্য জীবের জিনোমের সাথে তুলনা করতে হবে, তাহলে বোঝা যাবে যে দুইটা জীবের জিনোমের মধ্যে কতটুকু মিল বা ব্যামিল আছে। জিনোমের মধ্যে মানে কি, সামগ্রিক জিনের মধ্যে। তো মানুষের সাথে শিম্পাঞ্জির বা বানরের জিনোমের অনেকটা মিল পাওয়া যায়, শিম্পাঞ্জির 98% মতো মিল পাওয়া যায়। তো এই কারণেই বিবর্তনবাদ মনে করে একই একই কি থেকে আসছে, একই পূর্বপুরুষ থেকে আসছে। যদিও এটা তাদের বিশ্বাস, আসলে এটা সপক্ষে শক্তিশালী কোনো প্রমাণ নাই, সবকিছুর পক্ষে বিপক্ষে দলিল আছে। আচ্ছা, আর মানব সভ্যতার ইতিহাস থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো জীবের এরকম উল্লেখযোগ্য বিবর্তন দেখা যায় নাই। মানব সভ্যতার ইতিহাস কি কম সময়ের? একটু কি পরিবর্তন হয় না? তার মানে কি, তার মানে হচ্ছে বিবর্তনবাদের বিপক্ষেও অনেক শক্তিশালী প্রমাণ রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের কিভাবে আমরা কি করব, জিনোম সিকোয়েন্সিং করব। সবার এবার আমরা পড়বো উদ্দেশ্য। জিনোম সিকোয়েন্সিং এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য 1 নাম্বার হচ্ছে জিনের অবস্থান ও কাজ খুঁজে বের করা। জিনের অবস্থান, জিনটা কোথায় আছে, জিনটা দেহের কোন জায়গায় আছে, এটার অবস্থান ও কাজ খুঁজে বের করা। 2 নাম্বার হচ্ছে রোগ সৃষ্টিকারী জিন শনাক্ত করা, যে একটা জীবের দেহে কোন জিনগুলো হচ্ছে তার দেহে রোগ সৃষ্টি করতেছে, রোগ সৃষ্টিকারী জিন শনাক্ত করা। 3 নাম্বার ফসল ও প্রাণীর উন্নত জাত তৈরি করা। তাহলে কিভাবে এটার সাথে এটা রিলেটেড? আমরা যদি একটা জীবের জিনোম সম্পর্কে জানি, মানে এটার দেহের জিনগুলা কোন কোন পর্যায়ে আছে আর কোন জিনের জন্য সে এরকম বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। আমরা তো জানি সকল বৈশিষ্ট্যের পিছনে কি থাকে, জিন থাকে। কোন জিনের কারণে সে কি করতেছে, ভিটামিন বি যুক্ত খাবার দিচ্ছে, কোন জিনের কারণে তার ফল লম্বা হচ্ছে, ফল বড় হচ্ছে, ফল বেশি হচ্ছে, এগুলো হচ্ছে এগুলো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করা যেতে পারে। ঠিক আছে, ফলে কি করা যাবে, ফসল ও প্রাণীর উন্নত জাত তৈরি করা যাবে। আর এইভাবেই হচ্ছে আমরা জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং গড়ে উঠছে। যেমন ভিটামিন সমৃদ্ধ ধান বা বিটি বেগুন, আরো তো কত অনেক, কটন, বহু কিছু এখন আস্তে আস্তে বের হচ্ছে। এরপর হচ্ছে প্রজাতির বিবর্তন সম্পর্ক বোঝা। একটা জীবে দুইটা জীবের জিনোম তুলনা করলে ওই প্রজাতির বিবর্তন এবং তাদের মধ্যে আসলে সম্পর্ক আছে কিনা সেটা বোঝা যাবে। তাহলে এগুলো হচ্ছে উদ্দেশ্য। এবার হচ্ছে এগুলার বাস্তবিক কিছু প্রয়োগ। করোনা ভাইরাস আসছিল না, করোনা ভাইরাস, করোনা কিন্তু রোগের নাম না, করোনা হচ্ছে ভাইরাস। ঠিক আছে, যদিও একজাক্ট নাম এটাও না, এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ সার্স ভাইরাস। আগে যে সার্স ভাইরাস আসছিল সেভিয়ার অ্যাকিউট, তো এখানেও রেসপিরেটরি সিন্ড্রোম আর কি, সার্সের পূর্ণরূপ। এখানেও কি হয়, ওইটার মতো বৈশিষ্ট্য লক্ষণ দেখা যাইতো যাদের করোনা ভাইরাস আক্রমণ করত। তো এই কারণেই এটা একই শ্রেণীর। সে যাই হোক, এই করোনা ভাইরাসের জিনোম বিশ্লেষণ করেই কি করা হয়েছে, দ্রুত ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে। মানে এটা জিনোম দেখা হয়েছে যে এটার কোন কোন জিনটার কারণে সে কি করতেছে, মানুষের দেহের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে কোন কোন জিনটার কারণে। তখন ওইটাকে প্রতিরোধ করার জন্য কি করছে, ভ্যাকসিন তৈরি করছে, টিকা। মানুষের জিনোম নিয়ে একটা প্রকল্প করছিল। ঠিক আছে, একটা প্রকল্প নেওয়া হয়েছিল, ওই প্রকল্প 2003 সালে শেষ হয়েছে। তো এটাকে বলা হয় হিউম্যান জিনোম প্রজেক্ট, হিউম্যান জিনোম প্রজেক্ট, এইচজিপি, হিউম্যান জিনোম প্রজেক্ট। অনেকক্ষণ খুলে রাখলে এরকম হয়, হিউম্যান জিনোম প্রজেক্ট। মানুষের জিনে কি আছে এটা নিয়ে গবেষণা করার জন্য হচ্ছে এই প্রকল্পটা নেওয়া হয়েছে, এইচজিপি, জিপি সিম আর কি, এইচজিপি, মানুষের জিনোম। তো তারা কি করছে, মানুষের পূর্ণ জিনোম ব্যাখ্যা করে দেখা গেছে মানুষের পূর্ণ জিনোম হচ্ছে 3 বিলিয়ন বেস পেয়ার। 3 বিলিয়ন, মানুষের পূর্ণ জিনোম কত, 3 বিলিয়ন বেস পেয়ার। বেস পেয়ার মানে কি, ক্ষারক জোড়, বিলিয়ন বেস পেয়ার। এই বেস বানানো হচ্ছে BAC, বেস, এর অর্থ কি, ক্ষারক। 3 বিলিয়ন বেস পেয়ার। আর এখানে কোডিং জিন আছে 20 থেকে 25,000, এটাও জানতে হবে। 20,000 থেকে 25,000 কি আছে, প্রোটিন কোডিং জিন আছে, প্রোটিন কোডিং জিন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এটা কোথায় পড়ছেন জানেন, ওই যে ডিএনএর
রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, লাস্টে কি আর ট্রান্সলেশন হয়। ট্রান্সলেশন অর্থ অনুবাদ। অনুবাদ মানে কি? অনুবাদ মানে হচ্ছে কাজ দেহে কি ধরনের, মানে এমআরএনএ থেকে কি হয়ে যায়, প্রোটিন হয়ে যায়। সহজ কথা হচ্ছে এটা, এমআরএনএ থেকে প্রোটিন হয়ে যায়। এখন আপনাদের কি ধরনের প্রোটিন উৎপাদন হবে সেটার উপরে নির্ভর করবে আপনার বৈশিষ্ট্য কেমন হবে। আমরা যে বলি ডিএনএ আরএনএ, ডিএনএ মানুষের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কিভাবে করে? এটা কিন্তু সরাসরি করে না, এটা হচ্ছে কি করে, প্রোটিন উৎপাদন করে ট্রান্সলেশন প্রক্রিয়ায়। ট্রান্সলেশন প্রক্রিয়ায় কি করে, প্রোটিন উৎপাদন করে। ট্রান্সলেশন অর্থ হচ্ছে অনুবাদ। তো এখানেও যতক্ষণ না প্রোটিন উৎপাদন করবে ততক্ষণ আমরা বুঝতে পারবো না আসলে এই জিনটার কাজ কি, এই জিনটার কাজ কি। মানে অনুবাদ, যেমন আমরা অনুবাদ করলে যেমন আমরা একটা ইংরেজি প্রবন্ধকে সহজে বুঝতে পারি, তেমনি সে বৈশিষ্ট্য ধারণ করতেছে, কিন্তু কি বৈশিষ্ট্য আমরা বুঝতে পারি না যতক্ষণ না সে কি করে, প্রোটিন উৎপাদন করে। তার তার মানে হচ্ছে মানুষের দেহে কত আছে, 20 থেকে 25 হাজার এরকম জিন আছে যারা প্রোটিনকে কোড করতে পারে, প্রোটিন কোডিং জিন। বর্তমানে এনজিএস নামক একটা প্রকল্প বা একটা হচ্ছে নেক্সট, এনজিএস মানে নেক্সট জেনারেশন প্রজেক্ট, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, নেক্সট জেনারেশন ফ্রিকোয়েন্সিং। এটা হচ্ছে একটা আধুনিক একটা জিনোম সিকোয়েন্সিং একটা পদ্ধতি। তারপর টিজিএস, যেটা অলরেডি বলছি মনে হয়, না, থার্ড জেনারেশন সিকোয়েন্সিং, থার্ড জেনারেশন সিকোয়েন্সিং, এগুলো বর্তমানে বহুল ব্যবহৃত হয়ে থাকে। এরপর আছে আরো দুইটা টার্ম আমরা শিখে রাখবো, এক্সম সিকোয়েন্সিং। এক্সম সিকোয়েন্সিং মানে শুধু কোডিং জিনগুলা বিশ্লেষণ। আমরা বলছি আমরা দেখবো কোন অংশ কোডিং, কোন অংশ নন কোডিং, এগুলা বের করব। জিনোম তৈরি করার পর আমরা কি করব, কোন অংশ কোডিং জিন আছে, কোন অংশ নন কোডিং জিন আছে, সেগুলা দেখব। কিন্তু শুধু কোডিং জিনগুলা নিয়ে যখন বিশ্লেষণ করে তখন এটাকে বলা হয় এক্সম সিকোয়েন্সিং, এক্সম সিকোয়েন্সিং। এছাড়া আরো একটা টার্ম আছে মেটাজেনোমিক্স। মেটাজেনোমিক্স এটার মানে হচ্ছে কোন পরিবেশের সব জীবের মিলিত জিনোম বিশ্লেষণ। কোন পরিবেশ, যেমন আমার এখানে একটা পুকুর আছে মনে করেন, হ্যাঁ পুকুর আছে, তো পুকুরে একটা বাস্তুতন্ত্র আছে, এখানে পুকুরে তো বহু প্রকার জীব আছে। এই পুরা পরিবেশের সব জীবের মিলিত জিনোম বিশ্লেষণটাই হচ্ছে কি মেটাজেনোমিক্স। মেটাজেনোমিক্স, তাহলে এই হচ্ছে আমাদের জিনোম বিশ্লেষণ সম্পর্কে পড়াশোনা। এটার কাল লেগে গেছে কাগজে, মুখ খোলা থাকতে থাকতে। তাহলে আমরা জিনিসটা বুঝছি না। প্রথম আমাদের বুঝতে হবে জিনোম কি। জিনোম হচ্ছে একটা জীবের দেহের সমস্ত জিনকে, সমস্ত জেনেটিক উপাদানকে, কথা কিন্তু একই, একত্রে বলা হবে কি জিনোম। আর এই জিনটা কিভাবে আছে, জিনটার গঠন কি, এই জিনগুলার মুছে বলছি না, এই জিনগুলার গঠন কি, এই জিনগুলার মানচিত্র কি, বা এই জিনগুলার কাজ কি, এগুলার ক্রম কি, এগুলা নিয়ে বিশ্লেষণটাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে জিনোম বিশ্লেষণ। জিনোম বিশ্লেষণ এটাকে আবার জেনেটিক ব্লুপ্রিন্টও বলা হয়, জেনেটিক ব্লুপ্রিন্ট। জিনোম নিয়ে গবেষণা প্রযুক্তিকে কি বলা হচ্ছিল, জিনোমিক্স। মানে কোন জীবের ডিএনএ আরএনএতে জিন কোথায় কিভাবে কাজ করে সেটাই হচ্ছে আমাদের জিনোম বিশ্লেষণ। তাহলে এটার জন্য কিছু ধাপ ছিল, মনে আছে কিনা? প্রথম হচ্ছে ডিএনএ সংগ্রহ করতে হবে, তারপর হচ্ছে ডিএনএ সংগ্রহ করতে হবে, তারপর হচ্ছে সিকোয়েন্সিং করতে হবে, এরপর হচ্ছে সম্পূর্ণ জিনোম তৈরি করতে হবে, সম্পূর্ণ জিনোম। এরপর হচ্ছে এখানে কোন অংশ কোডিং, কোন অংশ নন কোডিং সেটা দেখতে হবে। আর সবাই শেষে কাজ হচ্ছে কি করা, অন্য জীবের সাথে জিনোমের তুলনা করা, যে অন্য একটা জীবের সাথে আমাদের জিনোমের কতটুকু মিল আছে বা কতটুকু বৈশিষ্ট্যের মিল আছে, এই জিনিসটা দেখার জন্য কি লাগবে, জিনোম বিশ্লেষণ করবে। তবে এটার কাজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে কি করা, রোগ সৃষ্টিকারী জিন শনাক্ত করা, জিনের অবস্থান ও কাজ খুঁজে বের করা, ফসল ও প্রাণীর উন্নত জাত তৈরি করা, প্রজাতির বিবর্তন ও সম্পর্ক বোঝা, এই হচ্ছে কি জিনের কাজ, মানে জিনোম বিশ্লেষণের কাজ। তাহলে আশা করি এই বিষয়ে কনফিউশন আর থাকবে না। তাহলে আমরা কি করব, আমাদের সর্বশেষ টপিক ক্রোমোজোমাল অ্যাবারেশনে যাব। ক্রোমোজোমাল অ্যাবারেশন। এবার আমরা পড়ব ক্রোমোজোমাল অ্যাবারেশন, মানে হচ্ছে ক্রোমোজোমের বিচ্যুতি। নর্মাল যে ক্রোমোজোমের একটা স্বাভাবিক যে অবস্থা আছে, এই স্বাভাবিক অবস্থা থেকে
ভিন্নরূপ হওয়া, পরিবর্তন হয়ে যাওয়া, সেটাই হচ্ছে কি ক্রোমোজোমের অ্যাবারেশন। তো এটা সংজ্ঞা হিসাবে বলা যেতে পারে যে ক্রোমোজোমের কোষে ক্রোমোজোমের গঠনগত বা সংখ্যাগত পরিবর্তন। একটা কোষে যতগুলা ক্রোমোজোম আছে ওইটার সংখ্যার কোনো পরিবর্তন, এমনকি গঠনের পরিবর্তন হতে পারে। একই রকম আছে কিন্তু গঠন চেঞ্জ হয়ে গেছে এমন হতে পারে, অথবা ক্রোমোজোমের সংখ্যাও পরিবর্তন হতে পারে। এটাকে আমরা বলবো হচ্ছে কি ক্রোমোজোমাল অ্যাবারেশন, মানে হচ্ছে ক্রোমোজোমার বিচ্যুতি। একজাক্ট বাংলা মনে হয় বিচ্যুতি লেখে। তাহলে ক্রোমোজোমাল অ্যাবারেশন মানে কি গঠনগত বা সংখ্যাগত পরিবর্তন, দুইটাই, গঠনগত বা সংখ্যাগত পরিবর্তন। এখন কথা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবারেশন ঘটবে কখন? ক্রোমোজোমাল অ্যাবারেশনটা ঘটবে কখন? এক নম্বর হচ্ছে ক্রোমোজোমের বিভাজনের সময়। একটা ক্রোমোজোম যখন বিভাজিত হবে, ক্রোমোজোমের বিভাজনের সময়। বিভাজন কখন ঘটে? ওই যে মাইটোসিস কোষ বিভাজনের 3 নম্বর ধাপে। তারপরে ক্রসিং ওভারের সময়। ক্রসিং ওভার তো বুঝি আমরা মনে হয়, ক্রসিং ওভারের সময়, অথবা এমনকি নিষেকের সময়ও কি হতে পারে ক্রোমোজোমের অ্যাবারেশন বা বিচ্যুতি ঘটে যেতে পারে। মানে নর্মালি হওয়ার কথা, কিন্তু পারিপার্শ্বিক এমন কোনো প্রভাব তার মধ্যে কাজ করছে, এমন কোনো কিছু কাজ করছে যার কারণে সে কি করতে পারে নাই, নর্মালি ভাবে বংশ বিস্তার করতে পারে নাই, বিভাজিত হতে পারে নাই, বা ক্রসিং ওভার ঘটাতে পারে নাই, বা নিষেক ঘটাতে গিয়ে তার ক্রোমোজোমের কোনো একদিক দিয়ে সমস্যা হয়ে গেছে। এটাই হচ্ছে ক্রোমোজোমাল বিচ্যুতি, ক্রোমোজোমের স্বাভাবিক অবস্থা থেকে চেঞ্জ হয়ে যাওয়া। তো আমরা অলরেডি বলতে পারি, যেহেতু সংজ্ঞার মধ্যেই বলছি, এটা হয়তো গঠনগত নয়তো সংখ্যাগত। মানে হচ্ছে ক্রোমোজোমের অ্যাবারেশন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে গঠনগত, একটা হবে কি সংখ্যাগত। একটা হবে গঠনগত, একটা হবে সংখ্যাগত। তো গঠনগত গুলা কি কি? গঠনগত গুলা হবে কি হবে, এটা প্রাকৃতিক ভাবে হতে পারে, এমনকি কৃত্রিম ভাবে কোনো কেমিক্যালের প্রভাবে করতে পারে। ঠিক আছে, প্রাকৃতিক ভাবে হতে পারে, কৃত্রিম ভাবে কোনো কেমিক্যালের প্রভাবে করতে পারে। যেখানে জীব বসবাস করে ওইখানে যদি কোনো কেমিক্যালের ব্যাপক প্রভাব থাকে, তাহলে হচ্ছে তার দেহের জিনগত পরিবর্তন হয়ে যেতে পারে। এগুলাই হচ্ছে কি ক্রোমোজোমাল অ্যাবারেশন। তাহলে গঠনগত হচ্ছে 4 প্রকার। গঠনগত ভাবে কয় প্রকার হতে পারে? 4 প্রকার। এক নম্বর হচ্ছে ডিলেশন। ডিলেট করে দিলে আমরা বলি ডিলেট, ডিলেট মানে বাতিল করে দেওয়া। তাহলে ক্রোমোজোমের কোনো অংশ ভেঙে হারিয়ে যাওয়া, ভেঙে একদম হারিয়ে যাওয়া, সেটাই হবে কি ডিলেশন। যেমন মনে করেন একটা ক্রোমোজোম এরকম ছিল, একটা ক্রোমোজোমের মধ্যে ছয়টা দিন ছিল, 1 2 3 4 5 6, নর্মাল এমন ছিল, কিন্তু একটা দিন হারিয়ে গেছে লাস্টের, ভেঙে 2 3 4 5, 1 2 3 4 5 এমন হয়ে গেছে। তখন আমরা তাকে কি বলবো? ডিলেশন, ডিলেট ঘটে গেছে। এখন এটা আবার 2 প্রকার হতে পারে, ডিলেশন আবার 2 প্রকার হতে পারে। কি কি বলুন তো? একটা হচ্ছে প্রান্তীয় ডিলেশন, মানে হচ্ছে প্রান্তের, এটা কিন্তু প্রান্তীয় ডিলেশন, মানে এক প্রান্ত থেকে একটা সংখ্যা হারিয়ে গেছে। একটা সংখ্যা বলতে একটা দিন হারিয়ে গেছে। এটা তো মধ্যবর্তী দিক দিয়ে হারাতে পারতো, 1 2 4 5 6 এমন হতে পারতো না? 1 2 4 5 6 এই দিক দিয়ে 3 হারিয়ে গেছে। তখন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মধ্যবর্তী ডিলেশন। মধ্যবর্তী ডিলেশন, একটা হচ্ছে প্রান্তীয় ডিলেশন, একটা হবে মধ্যবর্তী ডিলেশন। তো মধ্যবর্তী ডিলেশনের একটা সংজ্ঞা আছে। মানুষের একটা রোগ হয়ে থাকে ক্রাইডুসেট, কি কারণে হয়? এই মধ্যবর্তী ডিলেশনের কারণে হয়। এটা মধ্যবর্তী ডিলেশন। ক্রাই অর্থ কান্না না, ক্রাইডুসেট, এই রোগ হলে কি করে জানেন? বেড়ালের বাচ্চা আছে না, বেড়ালের বাচ্চার মতো কান্না করে মানুষ। এটা যদিও খুব রেয়ার রোগ, কিন্তু হয় পৃথিবীতে। বেড়ালের বাচ্চার মতো কান্না করে, কি কারণে? ওই তার ক্রোমোজোমের কি হয়ে গেছে, কোন একটা একদিক দিয়ে ডিলেশন হয়ে গেছে। তাও কি ডিলেশন? প্রান্তীয় ডিলেশন না, মধ্যবর্তী ডিলেশন, মাঝখান থেকে হারিয়ে গেছে। ফলে তার মধ্যে কি দেখা যায়? ক্রাইডুসেট নামক রোগটা দেখা যায়। তারপর হচ্ছে ডুপ্লিকেশন। ওরা বলে না এটা ডুপ্লিকেট বা কপি। ডুপ্লিকেট মানে কি? কপি। তাই ডুপ্লিকেশন মানে কি হবে? জিনের পুনরাবৃত্তি ঘটবে। জিনের কি ঘটবে? পুনরাবৃত্তি ঘটবে। এখানে 1 2 3, আবার 2 3 4 5 লিখলাম। যে কোনো ভাবে আপনি দেখাই দিলে হবে, এটাও যে কোনো ভাবে দেখাইলে হবে। তাহলে এটা কি হয়ে গেছে? পুনরাবৃত্তি হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি কি জিনের পুনরাবৃত্তিকে কি বলবো আমরা? ডুপ্লিকেশন। এটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে ট্যান্ডাম ডুপ্লিকেশন। জিনের পুনরাবৃত্তি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ট্যান্ডাম ডুপ্লিকেশন, আর একটা হচ্ছে কি
ইনভার্টেড ডুপ্লিকেশন, ট্যান্ডম, ট্যান্ডম একটা ইনভার্টেড। এই দুই প্রকার ডুপ্লিকেশন হতে পারে, ট্যান্ডম ডুপ্লিকেশন, ইনভার্টেড ডুপ্লিকেশন। তো কোনটা কি? ট্যান্ডম ডুপ্লিকেশনের ক্ষেত্রে ডুপ্লিকেট অংশের জিন পর্যায়ক্রমে থাকে, ডুপ্লিকেট অংশের জিন পর্যায়ক্রমে থাকে। হ্যাঁ, এই যে পর্যায়ক্রমে আছে, ডুপ্লিকেট অংশের জিন আবার পর্যায়ক্রমে থাকে। কিন্তু ইনভার্টেড, ইনভার্টেড ডুপ্লিকেশন একটা আছে, ইনভার্টেড ডুপ্লিকেশন মানে হচ্ছে ডুপ্লিকেট অংশের জিন উল্টা থাকে। ডুপ্লিকেট হবে ঠিক আছে 1 2, আগেরটাই যদি আমরা লিখি 3, এরপরে হচ্ছে 2 3 না হয়ে 3 2 হবে, মানে ডুপ্লিকেট হয়েছে ঠিক আছে, তবে কি হয়েছে? উল্টা হয়েছে। এখানে 2 3, এখানে 3 2। ইনভার্টেড, ইনভার্সন অর্থ কি? বিপরীত। তাইলে আশা করি বুঝতে পারছেন এটা কি গেছে আমাদের ডুপ্লিকেশন। ট্রান্সলোকেশন, ট্রান্সলোকেশন, ট্রান্সলোকেশন হচ্ছে নন হোমোলোগাস ক্রোমোজোমের অংশের বিনিময়। নন হোমোলোগাস, হোমোলোগাস অর্থ কি জানেন? বাংলা কি বলে? সমসংস্থ, সমসংস্থ। মনে করেন পিতার দেহ থেকে একটা ক্রোমোজোম আসছে, মাতার দেহ থেকে একটা ক্রোমোজোম আসছে, ইয়াতে আর কি ডিম্বাণু হচ্ছে নিষিক্ত হওয়ার সময়। এখন এই দুইটা ক্রোমোজোমের যখন গঠন, আকার, আকৃতি একই রকম থাকে এবং তারা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং তারা কি করে? দুইটাই লম্বা হওয়ার জিন মনে করেন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তখন তাদেরকে বলা হয় হোমোলোগাস, মানে একই সমসংস্থ। সমসংস্থ এটার বিপরীত হবে হেটারোলোগাস। তাহলে হোমোলোগাস আমরা কাকে বলবো? যে পিতার দেহ থেকে মাতার দেহ থেকে আসা ক্রোমোজোমের যখন গঠন, আকার, আকৃতি এবং কার্যপ্রতি একই হবে, তখন তাকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে একই না হলে সেটা কি হয়ে যাবে? নন হোমোলোগাস বা হেটারোলোগাস। তো নন হোমোলোগাস ক্রোমোজোমের অংশের বিনিময় করতে পারে, তখন তাকে বলবো আমরা কি? ট্রান্সলোকেশন। নন হোমোলোগাস ক্রোমোজোমের অংশের বিনিময়। হ্যাঁ, এরকম একটা দিলাম, মনে করেন এদিক সাদা, সাদা আবার কালো, আবার ওইটি সাদা রাখলাম। এখন এটার বিনিময় হয়ে এটা চেঞ্জ হয়ে যেতে পারে, এটা চেঞ্জ হয়ে যেতে পারে, এইদিকে কালো চলে আসতে পারে। এরপর হচ্ছে এদিক সাদা হয়ে যেতে পারে, মানে পরিবর্তন হয়ে যেতে পারে। তখন আমরা তাকে কি বলবো? ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন মানে লোকেশন চেঞ্জ। ট্রান্স অর্থ কি? পরিবর্তন। ট্রান্স, ট্রান্স, যে ট্রান্সজেন্ডার একটা কথা আছে না? ট্রান্স, ট্রান্স মানে পরিবর্তন। তাহলে লোকেশন পরিবর্তন করাটাই হচ্ছে কি? ট্রান্সলোকেশন। লাস্ট হচ্ছে আমাদের ইনভার্সন। ইনভার্স অর্থ কি একটু আগে আমরা অলরেডি বলছি। ইনভার্স মানে হচ্ছে ক্রোমোজোমের কোনো অংশ যদি ভেঙে যায় এবং ওই ভাঙ্গা অংশ যদি পুনরায় ওই স্থানে উল্টাভাবে জোড়া লাগে, ভেঙে গেছে তবে ওই ভাঙ্গা অংশ পুনরায় উল্টাভাবে জোড়া লাগবে। হ্যাঁ, এক্ষেত্রে কি হবে বলেন তো? 1 2 3, এতটুকু ভেঙে গেছে, মনে করেন 4 5 6 ভেঙে গেছে, তখন এটা হয়ে যাবে 6 5 4। এখানে কিন্তু রিপিট হয় নাই, জাস্ট উল্টে গেছে, উল্টে গেছে। তাকে তখন আমরা বলবো ইনভার্সন। ইনভার্স অর্থ কি? বিপরীত, বিকল্প, মানে উল্টা। তাহলে ক্রোমোজোমের কোনো অংশ যদি ভেঙে যায় এবং ওই ভাঙ্গা অংশ যদি পুনরায় স্থানে উল্টাভাবে জোড়া লাগে, তাকে আমরা বলবো ইনভার্সন। এটার একটা উদাহরণ আছে। উদাহরণ হচ্ছে ভুট্টার ছড়ায় যে পাকা স্থান সৃষ্টি হয়, ভুট্টার ছড়ায় ফাঁকা রয়ে যায়, ফাঁকা রয়ে যায়, মানে পুরোপুরি ভুট্টা বেশি ফলন কম হয়। এছাড়া ড্রসোফিলা, ড্রসোফিলার নাম হয়তো শুনছেন, ড্রসোফিলার 12 চক্ষু। ড্রসোফিলার কত চক্ষু? 12 চক্ষু। ওইটাও এই কি কারণে হয়? এই ইনভার্সনের কারণে হয়। তাহলে আমরা লাস্টের অংশ যেতে পারি। এখানে আমরা কি পড়ছি? আমরা পড়ছি হচ্ছে ক্রোমোজোমের বিচ্যুতি 2 প্রকার হতে পারে, একটা হচ্ছে গঠনগত, একটা সংখ্যাগত। গঠনগত কি? গঠনগত হচ্ছে গঠনের পরিবর্তন। 4 প্রকার হতে পারে: ডিলেশন, ডুপ্লিকেশন, ট্রান্সলোকেশন, ইনভার্সন। ডিলেশন, এখানে উদাহরণগুলো যেগুলো আছে এগুলো আমাদের জানতে হবে। দুই একটা উদাহরণ উপরে স্কিপ করে আসছি, নোটের মধ্যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে ইনভার্টেড ডুপ্লিকেশনের উদাহরণ হচ্ছে কি? ভুট্টা। ভুট্টার বিএম জিন, বিএম মানে আবার কিন্তু বিএম কলেজ না, আমি অবশ্য বিএম কলেজের কাছাকাছি, এটা হচ্ছে জালকাঠি। আমি জালকাঠি সরকারি মহিলা কলেজে কর্মরত আছি, একচল্লিশ বিসিএস থেকে। তো আপনারা ইনশাআল্লাহ সামনে অবশ্যই আমার সহকর্মী হবেন, সে আশা আমি করতেই পারি, তাই না? তবে সেজন্য সিরিয়াস হতে হবে, সিরিয়াস হতে হবে। তাইলে 4 প্রকার কি কি? ডিলেশন মানে ডিলেট হয়ে যাওয়া, ডুপ্লিকেশন মানে কি? ডুপ্লিকেট, কপি হওয়া, ট্রান্সলোকেশন মানে ট্রান্সলোকেশন, লোকেশন চেঞ্জ করা,
ইনভার্সন মানে উল্টে উল্টে যাওয়া। এই হচ্ছে আমাদের গঠনগত অ্যাবারেশন। এবার আমরা পড়বো হচ্ছে সংখ্যাগত মানে সংখ্যার পরিবর্তন। আমাদের আজকের লাস্ট টপিক সংখ্যাগত ক্রোমোজোমাল অ্যাবারেশন। হ্যাঁ, নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবারেশন। এখন আমরা এতক্ষণ করছি গঠনগত মানে গঠনের পরিবর্তন হতে পারে যেভাবে, ঠিক সংখ্যারও পরিবর্তন হয়ে যেতে পারে। যে কোনো ক্রোমোজোমে জিনের সংখ্যার পরিবর্তন হতে পারে। তাহলে ক্রোমোজোমে দেহকোষে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন, দেহকোষে কার পরিবর্তন? পুরা ক্রোমোজোমের, জিনের না। ক্রোমোজোমের পরিবর্তন মানে কিন্তু জিনের পরিবর্তন। তাহলে দেহকোষে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তনকে আমরা কি বলবো? সংখ্যাগত অ্যাবারেশন। আমরা জানি দেহকোষ মানে ডিপ্লয়েড, আর ডিপ্লয়েড মানে কি হয়? 2 সেট ক্রোমোজোম থাকে, 2 সেট। আর প্রতি সেটকে বলা হয় প্লয়েড। প্রতি সেট ক্রোমোজোমকে কি বলা হয়? প্লয়েড। প্রতি সেট ক্রোমোজোমকে বলা হয় প্লয়েড। এটাকে x দ্বারা প্রকাশ করে, x। তার মানে আমরা 2n সমান কি? 2n সমান 2x। কারণ হচ্ছে আমাদের দেহে 2 সেট ক্রোমোজোম আছে। x মানে কি? x কিন্তু বড় হাতে দিব আমরা। x মানে হচ্ছে প্রতি সেট। তাহলে প্রতি সেট ক্রোমোজোমের প্রতি সেটকে বলা হয় প্লয়েড। আর এটা হচ্ছে কি হবে? 2n সমান 2x হবে। তো এই সংখ্যাগত অ্যাবারেশন আবার 2 প্রকার। সংখ্যাগত আবার 2 প্রকার। একটা অ্যানিউপ্লয়েডি আর একটা ইউপ্লয়েডি। প্লয়েড মানে কি আগে বলা হয়েছে। প্লয়েড মানে হচ্ছে বেশি। প্লয়েড মানে হচ্ছে কি? এক সেট ক্রোমোজোম। প্রতি সেট ক্রোমোজোমকে বলা হবে এক প্লয়েড। তাহলে 2 সেট মানে আমাদের দেহে কি আছে? 2 সেট প্লয়েড আছে, 2 সেট প্লয়েড আছে। তাহলে অ্যানিউপ্লয়েডি, এটা হচ্ছে, এটার মানে হচ্ছে জিনোমের অংশে ক্রোমোজোমের হ্রাস বা বৃদ্ধি ঘটবে। মানে হচ্ছে ক্রোমোজোমের কি হ্রাস বা বৃদ্ধি দুইটাই করতে পারে, তখন আমরা তাকে অ্যানিউপ্লয়েডি বলবো। ক্রোমোজোমের হ্রাস বা বৃদ্ধি যে কোনো একটা ঘটবে, তাকে আমরা কি বলবো? অ্যানিউপ্লয়েডি। এক্ষেত্রে শুধু ক্রোমোজোমের হ্রাস বা বৃদ্ধি ঘটবে, কিন্তু 2 সেট ঠিকই থাকবে। আগেই বলছি আমরা, আমাদের দেহে কয় সেট আছে? 2 সেট। আর এই ক্ষেত্রে কি হবে? পুরা ক্রোমোজোমের সেট কমে যাবে। পুরা ক্রোমোজোমের কি হবে? সেট। ক্রোমোজোমের সেট মানে এক সেট পুরা সেট হিসেবে কমে যাব। সেট কমে বা বাড়ে, কমে বা বাড়ে, এটা হচ্ছে পুরা এক সেট। 2 সেট ক্রোমোজোম থাকে না আমাদের? 23 জোড়া, 23 জোড়া, 23 জোড়া। তাহলে পুরা এখানে কিন্তু 23 জোড়া থেকে পুরা মানে 23টা নষ্ট হয়ে যেতে পারে। পুরো এক সেট কমবে বা বাড়বে। আর এই ক্ষেত্রে সেট বাড়বে কমবে না, সেট বাড়বে কমবে না, জাস্ট ক্রোমোজোমের সংখ্যা কমবে বা বাড়বে, সেট বাড়বে কমবে না। তাহলে এটা আবার 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে হাইফো, হ্যাঁ, একটা হচ্ছে হাইফো, হাইফো অ্যানিউপ্লয়েডি, আর একটা হাইফার। আমরা জানি হাইফার মানে বাড়তি বোঝায়, হাইফার। তো নরমাল যে আমরা, আমাদের দেহে কিন্তু 2n আছে। 2n না, আমাদের জীবের দেহে বা যে কোনো জীবের দেহে কিন্তু 2n দেহকোষগুলা ডিপ্লয়েড। তাহলে এটা যদি ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায়, একটা বাড়তে পারে, দুইটা বাড়লে 2n+2, এটাই হচ্ছে কি হাইফার অ্যানিউপ্লয়েডি, হাইফার। আর কমলেও সেম ঘটনা ঘটতে, একটা কমতে পারে বা দুইটা কমতে পারে, তখন তাকে আমরা বলবো হাইফো, হাইফো অ্যানিউপ্লয়েডি। সহজ না, অত কঠিন না, অত কঠিন না। এটা দেখা যায় দুতুরাতে, দুতুরাতে দেখা যায়। আমাদের লাস্ট হচ্ছে কি ইউপ্লয়েডি। এক্ষেত্রে আমরা আগেই বলছি ক্রোমোজোমের সেট কমে বা বাড়ে। এটা আবার 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে মনো। আমরা জানি মনো মানে এক, তাই না? মনো মানে কি এক। দেহকোষে কি হবে? এক সেট ক্রোমোজোম থাকবে। বুঝছেন ব্যাপারটা? 2 সেট থাকার কথা না, কিন্তু এখানে কি থাকবে? এক সেট ক্রোমোজোম থাকবে, এক সেট, এক সেট ক্রোমোজোম। দেহকোষে এক সেট ক্রোমোজোম থাকবে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা ভাইরাস। এই কারণে এদেরকে হ্যাপ্লয়েড জীব বলা হয়। ছোট জীবকে কেন হ্যাপ্লয়েড জীব বলা হয়? কারণ তাদের দেহে এক সেট ক্রোমোজোম থাকে। ভাইরাস, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এটা হচ্ছে কি এক সেট ক্রোমোজোম। এই কারণে এদেরকে আমরা বলবো হ্যাপ্লয়েড। আমাদের লাস্ট হচ্ছে পলিপ্লয়েড। এটা মনে হয় নিশ্চয়ই শুনছেন, পলিপ্লয়েডি।
পলিপ্লয়েডি মানে কি হবে? পলি অর্থই তো অনেক, মানে 2 সেটের বেশি থাকবে। 2 সেট তো থাকবে না, 2 সেট থাকলে তো নর্মাল। হ্যাঁ, 2 সেটের বেশি থাকবে। কি বলেন তো ক্রোমোজোম? 2 সেটের বেশি থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়া। এখানে হচ্ছে এতটুকু। তো এটা আমরা পড়ছি হচ্ছে সংখ্যাগত পরিবর্তন, ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন। ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যানিউপ্লয়েডি, একটা হচ্ছে কি ইউপ্লয়েডি। ক্রোমোজোমের অ্যানিউপ্লয়েডি, ইউপ্লয়েডি। তো অ্যানিউপ্লয়েডি মানে হচ্ছে জাস্ট ক্রোমোজোম যে 2n সংখ্যক আছে এটা থেকে কমবে বা বাড়বে। অ্যানিউ 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 কমবে বা বাড়বে। তো কমলে বলবো হাইফু, আর বাড়লে বলবো হাইফার। তাহলে কমার ক্ষেত্রে 2n থেকে একটা কমতে পারে বা 2টা কমতে পারে, বাড়ার ক্ষেত্রে 2n এর সাথে একটা বাড়তে পারে, 2টা বাড়তে পারে। এই হচ্ছে আমাদের অ্যানিউপ্লয়েডি। আর নিচেরটা হচ্ছে কি ইউপ্লয়েডি। আসলে দীর্ঘ সময় ক্লাস নিতে নিতে এই ক্লাস রেকর্ড করতে কিন্তু কয়েক ঘন্টা লাগে, যেহেতু আমি কেটে 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 ভিডিও করি। অ্যানিউপ্লয়েডি আর একটা কি পলিপ্লয়েডি, ইউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি, ইউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি শুধু ক্রোমোজোমের হ্রাস বা বৃদ্ধি, আর ইউপ্লয়েডি মানে ইউ মানে তুমি দিয়ে মনে রাখতে পারেন তোমার তোমার মধ্যে কি হয়েছে, সমস্যা আছে, তোমার একদম পুরো এক সেট ক্রোমোজোমে হ্রাস বা কমে গেছে, তোমার মধ্যে এই কারণে সমস্যা। ইউপ্লয়েডি, ইউপ্লয়েডি মানে পুরো ক্রোমোজোমের সেট হ্রাস বা এক সেট ক্রোমোজোমে কি হয়ে যাবে, হ্রাস বা বৃদ্ধি করতে পারে, মানে ইয়া আকারে, একদম সেট আকারে। জিনিসটা তো বুঝতেছেন নাকি? হ্যাঁ, 23 জোড়া না মানে হচ্ছে 23টা হয়ে যাবে। 23 জোড়া থেকে কি হবে, একদম এক সেট পুরা হ্রাস হয়ে যাবে। এরকম 23 জোড়া তো এক সেট পুরা হ্রাস হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে মনোপ্লয়েডি। কারণ মনো অর্থই এক, তার দেহে 2n না হইয়া শুধু n হবে, শুধু n হবে। 23 জোড়া না হইয়া 23টা হবে। এই কারণে তারা হ্যাপ্লয়েড হয়ে যাবে। ভাইরাস, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এই কারণে এদেরকে শুধু হ্যাপ্লয়েড জীবে বলা হয়। লাস্ট হচ্ছে কি পলিপ্লয়েডি। আর এরা কি করে না, এরা হচ্ছে যৌন ধারণ করতে পারে না, নিষেধ করে না। তাহলে 2 সেটের বেশি থাকবে, ফলি থাকবে। ফলি মানে হচ্ছে বেশি। কি বেশি? ফ্লয়েড বেশি। ফ্লয়েড, ফ্লয়েড অর্থ হচ্ছে সেট, আগে বলছি। ফ্লয়েড এই কারণে এগুলা এই নামগুলো আসছে। মনোফ্লয়েড মানে এক সেট, মনো অর্থ এক, ফ্লয়েড অর্থ কি সেট, এক সেট। পলিপ্লয়েড একাধিক সেট। আর অ্যানিউপ্লয়েড মানে হচ্ছে নর্মাল অবস্থা না, হ্রাস বা বৃদ্ধির পরে যে অবস্থা হয় সেটা হচ্ছে অ্যানিউপ্লয়েডি। তাহলে এই হচ্ছে আমাদের কি, আমাদের জেনেটিক্স এবং সাইটোজেনেটিক্স অংশের পড়াশোনা। তো ইনশাল্লাহ যারা নিয়মিত পড়াশোনা করবে তারা অবশ্যই ভালো করবে, সিরিয়াস হতে হবে, মডেল টেস্ট দিতে হবে বেশি বেশি, অফলাইনে বা অনলাইনে বেস্ট, অনলাইনে বেস্ট, লাইভ এমসিকিউতেই মডেল টেস্ট করতে পারেন। যারা যারা পরিশ্রম করবে তারাই সফলতা পাবে। তো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।